কলয়েডের প্রপার্টি পড়াচ্ছিলাম। ধর্ম, ভৌত ধর্মগুলো বলেছিলাম। আজকে কয়েকটা ধর্ম বলবো, খুব ইম্পর্টেন্ট সেই প্রপার্টি গুলো। প্রথমটা হচ্ছে আলোক ধর্ম, যেটাকে টিন্ডাল প্রভাবও বলা হয়। অপটিক্যাল প্রপার্টি আর টিন্ডাল ইফেক্ট। ব্যাপারটা কিরকম, এটা আমরা প্রায় সবাই লক্ষ্য করেছি। এই ঘটনাটা যেটা আর কি বিজ্ঞানী টিন্ডাল 1869 খ্রিস্টাব্দে 1869 একটা ঘটনা লক্ষ্য করেছিলেন। দেখবে তোমরা যদি কোনো বাড়িতে বসে থাকো আর জানলা দিয়ে যদি সূর্যরশ্মিটা বাড়ির ভেতরে ঢোকে কোনো একটা ছিদ্র দিয়ে, তাহলে পাশ থেকে বসে আর কি সেই আলোক রশ্মির যে গতিপথ, সেই গতিপথটা দেখতে পাও। আর দেখবে ওই গতিপথে কিছু ধূলিকণা বা বায়ুটা চকচক করছে। এটা সবাই দেখেছি আমরা প্রায় বাড়িতে বসে, আঙ্গুল দিয়ে ওইটাকে নিয়ে খেলাও করেছি। এই যে আলোক রশ্মির গতিপথ পাশ দিয়ে দেখা যাচ্ছে, এই ঘটনাটাকেই টিন্ডাল ইফেক্ট বলে। অন্ধকার ঘরে এই যে বায়ু বা ধূলিকণা, এটা কলয়েড একটা দ্রবণ বা কলয়েডের মিশ্রণ বলতে পারি। এই অন্ধকার ঘরে ঘরে কলয়েডের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে ওই কলয়েডের কণাগুলো দ্বারা আলোক রশ্মিগুলো বিচ্ছুরিত হয় বলে আমাদের চোখে সেগুলো চকচক করে বা আমরা পাশ থেকে সেটাকে দেখতে পাই। এই ঘটনাটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট বা টিন্ডাল প্রভাব। কারণ বিজ্ঞানী টিন্ডাল প্রথম এটা লক্ষ্য করেছিলেন। যদি তোমাদের মধ্যে কেউ লক্ষ্য করতো, তাহলে তোমাদের নাম অনুযায়ী তাই সেই ইফেক্টটার নাম হয়ে যেত একটা আর কি। এবার কি করা হলো, যে একটা কলয়েড দ্রবণ নেওয়া হলো, দ্রাবক বিকর্ষী একটা কলয়েড নেওয়া হলো। সেই দ্রাবক বিকর্ষী কলয়েড কেন নেওয়া হলো একটু পরে বলছি। সেইখানে একটা আলোর উৎস থেকে, টর্চ থেকে না আলো একটা লেন্সের মধ্যে দিয়ে পাস করিয়ে ওই দ্রবণের মধ্যে দিয়ে দেওয়া হলো। যখন এই দ্রবণে ওই রশ্মিটা পড়ছে, সেই রশ্মিটা কি হচ্ছে, এই কলয়েড কণার বিস্তৃত দশা দ্বারা সেগুলো বিচ্ছুরিত হচ্ছে। সেই বিচ্ছুরিত আলো মাইক্রোস্কোপে যখন দেখা হচ্ছে, আমাদের চোখে মাঝে মাঝে আর কি একটা আলোর ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে কিছুক্ষণ পর আর দেখা যাচ্ছে না। অর্থাৎ বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে, মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে আমাদের চোখে এসে পড়ছে। এই ঘটনাটাকে আমরা বলতে পারি যে একটা টিন্ডাল প্রভাবের ব্যাখ্যা রূপে আমরা বলতে পারি বা পরীক্ষা বলতে পারি। টিন্ডাল প্রভাবের পরীক্ষা। এখানে কি হচ্ছে, আলোক রশ্মিটা ওই কণা দ্বারা বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে মাঝে মাঝেই আসছে, আবার একটু পরে হয়তো আসছে না, আবার একটু পরে আসছে। এই ঘটনাটা ঘটছে। কি হয় ভেতরে, আলোক রশ্মিটা যে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আর বিস্তৃত দশা, কলয়েডের বিস্তৃত দশার যে ব্যাস, সেটা প্রায় একই থাকার জন্য আলোক রশ্মিটাকে বিচ্ছুরিত করে দিচ্ছে বিস্তৃত দশা বা কলয়েডের বিস্তৃত দশার কণাগুলো। ফলে আমাদের চোখে এসে সেটা পড়ছে আর আমরা দেখতে পাচ্ছি। যেটা পাশ থেকে ভেবে নাও, সূর্যরশ্মি যখন আমাদের ঘরের ভেতরে প্রবেশ করে কোনো ছিদ্রের মধ্যে দিয়ে, বায়ু যে কলয়েড কণা আছে, সেই বায়ু কলয়েড কণা দ্বারা সেই আলোক রশ্মিটা বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। এই টিন্ডাল প্রভাবের জন্য দুটো শর্তর প্রয়োজন। একটা শর্ত হচ্ছে, এই যে বিস্তৃত দশার কণাগুলো নিয়েছি, তার ব্যাস আর তরঙ্গ দৈর্ঘ্য, আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা খুব বেশি পার্থক্য হলে হবে না। অর্থাৎ ব্যাসের পরিমাণ আর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ একই হতে হবে। খুব বেশি ক্ষুদ্র যদি হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্যর তুলনায় কণাগুলোর ব্যাস, তাহলে কিন্তু এটা হবে না। কেন, কণাগুলো ব্যাস, প্রকৃত দ্রবণ যদি থাকতো, তাহলে সেই প্রকৃত দ্রবণের ব্যাস কিন্তু খুব ক্ষুদ্র। আগের দিন বলে দিয়েছি কত থেকে কত রেঞ্জে থাকে, লেস দ্যান মনে হয় 10⁻⁻8 সেন্টিমিটার থাকে। তাহলে এত ক্ষুদ্র থাকলে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা এই কণা বিচ্ছুরিত হবে না।
কলয়েড কণার ব্যাস আমরা জানি 10⁻⁻7 থেকে 5 থেকে 10⁻⁻7, উল্টো বললাম, 10⁻⁻7 থেকে 10⁻⁻5 থেকে, হ্যাঁ এটা হবে। তাহলে এইটা যদি হয় তাহলে সে বিচ্ছুরিত হবে, এই ব্যাসটা তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা বিচ্ছুরিত হয়। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে এই প্রভাব দেখা যায় না, কারণ এর কণাগুলোর ব্যাস খুব ক্ষুদ্র। আর একটা কি, বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের যে প্রতিসারাঙ্ক, সেই প্রতিসারাঙ্কটা অনেক বেশি পার্থক্যযুক্ত হতে হবে। তাহলে প্রতিসারাঙ্ক যত বেশি পার্থক্যযুক্ত হবে বা যত বেশি হবে, তত ভালো আলোকটা বিচ্ছুরিত হবে। এই দুটো শর্ত প্রয়োজন আছে, পার্থক্য বেশি হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলেছে, এই যে কলয়েডীয় দ্রবণে রশ্মির আলোকিত গতিপথ, অর্থাৎ এই যে আলোর গতিপথটা ছবিতে দেখলে হলুদ রঙের দেওয়া আছে, আর এই দিকেও বলতে পারি, এটাকে বলা হয় টিন্ডাল কোণ। তাহলে টিন্ডাল কোণ কাকে বলে আর টিন্ডাল প্রভাব কাকে বলে, এটা খুব ভালো করে মুখস্থ করবে ব্যাপারটা, আর খুব সহজ আছে জিনিসটা, পরীক্ষায় সংজ্ঞা লিখতে দেয়। টিন্ডালের প্রভাবের শর্ত, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে টিন্ডাল প্রভাবের দ্বারা আমরা কি করতে পারি, মানে এর প্রয়োগ কি। প্রথম প্রয়োগ হচ্ছে, দেখো, প্রকৃত দ্রবণ আর কলয়েড দ্রবণের পার্থক্য করতে পারি। আগেও এটা আমি তুলনা যখন করেছিলাম প্রকৃত দ্রবণ কলয়েড দ্রবণ, তখন এইটা ব্যাপারটা ছিল, টিন্ডাল প্রভাবটা বলেছিলাম তখন। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায় না। কেন দেখা যায় না একটু আগেই বলে দিয়েছি, যে এদের কণার ব্যাসটা এত বেশি ক্ষুদ্র হয় যে তরঙ্গ দৈর্ঘ্য, যে রশ্মিটা ব্যবহার করছি তার তরঙ্গ দৈর্ঘ্য সেই ব্যাসের সাথে বিচ্ছুরিত হতে পারে না, তাই আমাদের চোখে আলোর ঝলকানিটা দেখা যায় না। তাহলে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখা যাবে না, কলয়েড দ্রবণের ক্ষেত্রে দেখা যাবে। যেমন যদি তোমাকে একটা NaCl এর দ্রবণ দিয়ে দেওয়া হয়, আর একটা গোল্ড সল বা সালফার সলের একটা দ্রবণ দেওয়া হয়, তাহলে কার ক্ষেত্রে এই টিন্ডাল প্রভাবটা দেখা যাবে, NaCl দ্রবণ না সল, গোল্ড সল? গোল্ড সলের ক্ষেত্রে টিন্ডাল প্রভাবটা দেখা যাবে, এর ক্ষেত্রে টিন্ডাল প্রভাবটা দেখা যাবে না প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। আর একটা কথা মনে রাখবে, যদি দ্রাবক বিকর্ষী কলয়েড হয়, বিকর্ষী, তাহলে টিন্ডাল প্রভাব বেশি দেখা যায়, এই প্রভাব বেশি দেখা যায় বা খুব স্পষ্ট দেখা যায়। আর দ্রাবক আকর্ষিত একটু কম দেখা যায়, কারণ এইখানে দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশার কণাগুলো বিস্তার মাধ্যমের সাথে এমন ভাবে জড়িয়ে থাকে যে বিচ্ছুরণটা কমে যায়। তাহলে এটা হলো টিন্ডাল ইফেক্ট। আচ্ছা, টিন্ডাল প্রভাবের ব্যবহার, আর একটা ব্যবহার তো একটু আগেই বললাম, আবার পরে আবার বড় করে লিখে দিয়েছে ব্যবহার 1 2 3 4 করে। তাহলে প্রথম ব্যবহার তো জেনে গেলাম, কোন দ্রবণ প্রকৃত দ্রবণ না কলয়েড দ্রবণ সেটাকে শনাক্ত করার জন্য টিন্ডাল প্রভাব ব্যবহার করা হয়। আচ্ছা, টিন্ডাল প্রভাবে পরবর্তীকালে এই যে আল্ট্রা মাইক্রোস্কোপ, পরা আণুবীক্ষণিক যন্ত্র, এটা আবিষ্কার হয়েছে, এই প্রভাবকে কাজে লাগিয়ে আর কি এই মাইক্রোস্কোপটা আবিষ্কার হয়েছে। এছাড়া আরো ব্যবহার আছে বা প্রয়োগ আছে, একটু দেখে নেবে তোমরা বই থেকে। এবার আসছে ব্রাউনীয় গতি বা যা গতি ধর্ম, গতীয় ধর্ম, ব্র্যাকেটে লেখা আছে ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মোশন। আচ্ছা, গতীয় ধর্ম বা ব্রাউনীয় মোশনটা কি? এই ব্রাউনীয় মোশন ব্যাপারটা আমরা আগেও শুনেছি, কিন্তু ফুলের পরাগ রেণু দিয়ে একটা ব্যাখ্যা ছিল, স্যার রবার্ট ব্রাউন 1827 খ্রিস্টাব্দে আর কি প্রথম লক্ষ্য করেন যে কোনো জলীয় দ্রবণে তুমি যদি ফুলের একটা পরাগ রেণু দিয়ে দাও, সেই পরাগ রেণুটা কি হয়, ওই দ্রবণের মধ্যে ইতস্তত ভাবে আর কি ঘুরে বেড়ায়। হ্যাঁ, এখানে একটা ছবি দিয়েছে, দেখবে ব্রাউনীয় গতির কণাগুলোর ইতস্তত, কোনো রকম আর কি নির্দিষ্ট গতি নেই, গতিটার বলছি আমরা বিরামহীন
ইতস্তত বিক্ষিপ্ত বিচরণ, র্যান্ডম একটা মুভমেন্ট দেখা যায়, আর কোনো রকম বিরাম ছাড়াই, মানে সবসময় একটা ইতস্তত গতি দেখা যায়। এই পরাগরেণু জলের মধ্যে সবসময় এদিক ওদিক করে ছুটে বেড়াচ্ছে। এই গতিটাকে ব্রাউনীয় গতি বলে আর কি রবার্ট ব্রাউন ব্যাখ্যা করেন। পরবর্তীকালে দেখা যায় যে এই গতি কলয়েড কণার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। অর্থাৎ কলয়েডের দ্রবণ যদি তুমি নিয়ে নাও, সেই কলয়েড দ্রবণ বিস্তৃত মাধ্যমে বিস্তৃত দশাগুলি এরকমভাবে বিরামহীন ইতস্তত বিক্ষিপ্তভাবে বিচরণ করছে, তাহলে কলয়েড দ্রবণের এই গতিটাই আমাদের সিলেবাসে আছে। কলয়েড দ্রবণের ব্রাউনীয় গতি বলা হয় এটাকে। পরীক্ষায় কোশ্চেন দেবে যে কলয়েড দ্রবণের ব্রাউনীয় গতি বলতে কি বোঝো। আর এর আগে ব্রাউনীয় গতি সম্পর্কে একটু লিখতে চাইলে লিখতে পারো, যে এই একটা দ্রবণে পরাগরেণু ফেলে দেওয়ার ফলে রবার্ট ব্রাউন লক্ষ্য করেন যে সেই পরাগরেণুটি দ্রবণের মধ্যে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু ওই পরাগরেণুর নিজস্ব একটা ধর্ম। এই এই গতিটা কোনো রকম প্রভাবের দ্বারা প্রভাবিত হয় না। যেমন এক্সটার্নাল কোনো ইফেক্ট যদি আমি দিয়ে দিই, তাপমাত্রা বৃদ্ধি করলাম বা চাপ বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, এর ওপর কিন্তু এই গতিটা নির্ভর করে না। অর্থাৎ তুমি যদি উষ্ণতা হ্রাস করো বা কোনো রকম পরিবেশের পরিবর্তন ঘটাও, তাহলে এই গতি কিন্তু বন্ধ হয় না, এই গতি সবসময় চলতে থাকে। এই গতিটাকে আমরা বলছি ব্রাউনীয় গতি। কলয়েড কণার ক্ষেত্রেও এই গতি দেখা যায়। আচ্ছা, কলয়েড কণার ক্ষেত্রে ব্রাউনীয় গতির কারণ তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কি কারণে ব্রাউনীয় গতি দেখা যায়। তাহলে এটা দেখবে বইতে দেওয়া আছে, আমি একটু বলে দিচ্ছি। কেন কলয়েড কণার তো একটা ব্যাস আছে, একটু বড় করে আঁকা হলো, একটা কলয়েড কণা দেখানো হলো, বিস্তৃত দশার একটা কণা। সেই কণার ব্যাসটা এমনই যে এর চারিদিকে দ্রাবকের যে কণা আছে, সেই দ্রাবক কণার অ্যারেঞ্জমেন্টটা, বিন্যাসটা সব দিকে সমান হয় না। কোনো দিকে দ্রাবক কণা বেশি পরিমাণে আছে, কোনো দিকে কম পরিমাণে আছে। যেদিকে বেশি পরিমাণে আছে তার বিপরীত দিকে কলয়েড কণাগুলো ছুটতে শুরু করে। বিস্তৃত দশার কণাগুলো কোন দিকে ছুটতে শুরু করবে? যেদিকে দ্রাবকের বা বিস্তার মাধ্যমের কণা বেশি, এটা বিস্তার মাধ্যমের কণা ভেবে নাও, আর যেদিকে বিস্তার মাধ্যমের কণা বেশি তার বিপরীত দিকে, অর্থাৎ এদের দ্বারা কলয়েড কণাগুলো তার বিপরীত দিকে ছুটতে শুরু করে বা এই দিকে ছুটবে। যখন এই দিকে ছুটবে আবার বিস্তার মাধ্যমে কণা আছে হয়ে নাও, আবার যেদিকে বেশি থাকবে তার বিপরীত দিকে ছুটতে শুরু করবে। এইভাবে কলয়েড কণাগুলো সব সময় কিন্তু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কলয়েড কণা আর বিস্তার মাধ্যমের এই যে কণাগুলো, তাদের অসম বিন্যাসের জন্য এই ব্রাউনীয় গতি বা কলয়েডের ব্রাউনীয় গতি দেখা যায়। তাহলে আমি এখানে লিখে দিলাম কলয়েড কণার গতির দিক। আর এই যে সবসময় কলয়েড কণাগুলো ছুটে বেড়াচ্ছে, এর ফলে কলয়েড কণাগুলো কখনোই দু একটা মানে কলয়েড কণাগুলো নিজেদের কাছাকাছি আসতে পারে না। নিজেদের কাছাকাছি আসতে না পারলে সেই কণাগুলো বড় হবে না আকারে, আর বড় যদি না হয় তাহলে নিচে থিতিয়ে পড়বে না। কারণ কলয়েড কণাগুলো যদি সংযোজিত হয়ে বা কাছাকাছি এসে এক জায়গায় জমাট বাঁধে, তাহলে সে অভিকর্ষ বলের জন্য নিচে থিতিয়ে পড়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি যে কলয়েড কণার স্টেবিলিটি, যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটার জন্য কিন্তু এই ব্রাউনীয় গতি দায়ী। ব্রাউনীয় মোশনের জন্য কিন্তু কলয়েড কণাগুলো তঞ্চিত হয়ে নিচে থিতিয়ে পড়ে না, অধক্ষিপ্ত হয় না। তাহলে যদি তোমাকে বলে কলয়েড ব্রাউনীয় গতির তাৎপর্য, তাহলে আমরা লিখতে পারি, এই ব্যাপারটা লিখতে পারি যে স্থায়িত্ব প্রদান করে। আচ্ছা, এছাড়া ব্রাউনীয় গতি পরিমাপ করে অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করা যায়। বড় একটা এক্সপেরিমেন্ট আছে নিশ্চয়ই, এইখানে সেইটা বলেনি, শুধু বলে দিয়েছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয়ের জন্য কিন্তু কলয়েড কণার ব্রাউনীয় গতির সাহায্য নেওয়া হয়।
আর এইটা তো বললামই যে কলয়েড কণাগুলো দ্রুত এবং বিশৃঙ্খল গতির জন্য কলয়েড কণাগুলি কাছাকাছি আসতে পারে না, ফলে অভিকর্ষজ বলের প্রভাবে থিতিয়ে পড়ে না। কলয়েডের স্থায়িত্বের জন্য কিন্তু ব্রাউনীয় গতির একটা ভূমিকা আছে। এই দুটো তাৎপর্য আমরা লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল ব্রাউনীয় গতি। কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে, কলয়েডে ব্রাউনীয় গতি কি, ব্রাউনীয় গতির কারণ কি, টিন্ডাল প্রভাব কি, টিন্ডাল কোণ কি, টিন্ডাল প্রভাবের শর্ত কি, বা টিন্ডাল প্রভাবের প্রয়োগ কি, এইরকম টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে। ইম্পর্টেন্ট, একটু রিডিং পড়ে নেবে, আশা করি মুখস্থ তোমাকে করতে হবে না, একবার রিডিং করলে লিখতে পারবে। এরপরে যেটা আসছে তড়িৎ ধর্ম, এই তড়িৎ ধর্মটাও কিন্তু ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল প্রপার্টিটা এখান থেকে কোশ্চেন থাকে। ইলেকট্রিক্যাল প্রপার্টির বলছে তড়িৎ সঞ্চলন বা ইলেকট্রোফোরোসিস, এই ইলেকট্রিক্যাল প্রপার্টিটাকে ইলেকট্রোফোরোসিস বলা হয়। কলয়েডের ইলেকট্রোফোরোসিস প্রপার্টি ব্যাপারটা কি, আমরা এর পরে পরে আছে টপিকটা, তাও একটু বলে দিচ্ছি যে কলয়েডের আধান, কলয়েডের দ্রবণে যে বিস্তৃত দশার বিস্তার মাধ্যম থাকে তারা আধান যুক্ত হয়। যেমন আমি আগে আলোচনা করেছি ফেরিক হাইড্রক্সাইড যে সল, সেই ফেরিক হাইড্রক্সাইড সলের আধানটা কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। আর কিভাবে তৈরি হয় পেপটাইজেশন আমি কিন্তু বলেছি, ফেরিক হাইড্রক্সাইডের যে সদ্য প্রস্তুত অদক্ষেপ থাকে তার সাথে ফেরিক ক্লোরাইড দিলে অতিরিক্ত পরিমাণে Fe3+ আয়ন, ওই FeOH3 এই ফেরিক হাইড্রক্সাইড এর চারিদিকে অধিশোষিত হবে, যে কণাটা ধনাত্মক আধানযুক্ত হয়ে যাবে। তাহলে ফেরিক হাইড্রক্সাইড সল্টটা কিন্তু ধনাত্মক আধানযুক্ত, পজিটিভ চার্জ। আর একটা বলেছিলাম উদাহরণ, আর্সেনিক সালফাইড দিয়ে উদাহরণ বলেছিলাম। আর্সেনিক সালফাইড কি আধানযুক্ত? আর্সেনিক সালফাইড ঋণাত্মক আধানযুক্ত। আর্সেনিক সালফাইডটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তাহলে এইটা ভেবে না, একটা ফেরিক হাইড্রক্সাইড সলের একটা দ্রবণ আছে, সেই ফেরিক হাইড্রক্সাইড সলের দ্রবণটা ধনাত্মক আধানযুক্ত। একে কি করলাম, এই দ্রবণটাকে আমি একটা ইউ আকৃতির নলে, যেটা এখন খুব ফেমাস ইউটিউব, ইউ আকৃতির নলে আমি এই ফেরিক হাইড্রক্সাইড দ্রবণটাকে দিয়ে দিলাম। মানে ব্রাউন কালারের হয়, কেউ দেখেছো ফেরিক হাইড্রক্সাইডের ছবিটা দেখে নেবে বইতে, ব্রাউন কালারের বা বাদামি বর্ণের এই দ্রবণটা হয়। এখন এই যে ইউ আকৃতি নল, এখানে দুটো তড়িৎদ্বার নেওয়া হয়েছে। একটাকে নিয়েছি আমরা অ্যানোড, পজিটিভ ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড, আর এই দিকে নিয়েছি ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড। এখন আমি জানি না ভেবে না এই কলয়েডটা কি ধরনের আধানযুক্ত আমি জানি না। এখন যদি এই দুটোকে ব্যাটারির সাথে যুক্ত করে তড়িৎ পাঠানো হয়, তাহলে দেখা যাবে একটু পরেই যে ইউ আকৃতির নলে ক্যাথোডের দিকে সমস্ত কলয়েডের বিস্তৃত দশাগুলো এসে জমা হয়ে গেছে, বাকি পুরো দ্রবণটা বর্ণহীন যেমন আছে, মানে বিস্তার মাধ্যমটা সেই কলয়েডে এখানে আছে। নিশ্চয়ই এই দিকেই যাবে, কারণ কি এই যে কলয়েডটা আছে সেটা পজিটিভ চার্জ যুক্ত কলয়েড। এই যে ঘটনাটা তড়িৎ এর প্রভাবে বা বিভবের পার্থক্যের জন্য কোনো কলয়েডের একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে গমন, সেটাকে বলা হয় ইলেকট্রোফোরোসিস। এই ইলেকট্রোফোরোসিসের দুটো ভাগ আছে, একটাকে বলা হয় ক্যাটাফোরোসিস, একটাকে বলা হয় অ্যানাফোরোসিস। তাহলে ইলেকট্রোফোরোসিসের দুটো ভাগ কি বললাম, ক্যাটাফোরোসিস
একটাকে বলছি অ্যানাফোরেসিস। তাহলে এইটা কি দেখালাম, ক্যাটাফোরেসিস দেখালাম না অ্যানাফোরেসিস দেখালাম? ক্যাথোডের দিকে যদি গমন হয় তাহলে তাকে বলা হয় ক্যাটাফোরেসিস, আর অ্যানোডের দিকে যদি গমন হয় তাকে বলা হয় অ্যানাফোরেসিস। তাহলে আর্সেনিক সালফাইডের ক্ষেত্রে কি দেখা যাবে? এটার ক্ষেত্রে অ্যানাফোরেসিসটা দেখা যাবে। অর্থাৎ তুমি যদি আর্সেনিক সালফাইড সল নিয়ে নাও এখানে, তাহলে দেখা যাবে যে আর্সেনিক সালফাইড যেহেতু নেগেটিভ আধানযুক্ত, তাই অ্যানোডের দিকে তার গমন হবে, আর অ্যানোড তড়িৎদ্বারে গিয়ে যে সে জমা হবে পুরোটা। এটা তাহলে ফেরিক হাইড্রোক্সাইড সলের আমি একটা এক্সাম্পল দেখালাম, বইতে দেখবে ব্রাউন কালারের দেখানো আছে। তাহলে ইলেকট্রোফোরেসিস কাকে বলে একটু বলে দিই। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কলয়েড কণার কোনো একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে গমন করাকে বলা হয় তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রোফোরেসিস। নির্দিষ্ট যে কোনো একদিকে যদি কলয়েড কণার গমন হয় তাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। যদি কোনো কলয়েড ধনাত্মক আধানযুক্ত হয় তাহলে সেই কলয়েড এই গমনটা কোন তড়িৎদ্বারের দিকে দেখা যাবে? ক্যাথোডের দিকে দেখা যাবে, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বারের দিকে দেখা যাবে। ক্যাথোডের দিকে যদি দেখা যায় তাহলে সেটাকে ক্যাটাফোরেসিস। কিন্তু কলয়েডের কণার আধানের উপর বেশ করে নামটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্যাটাফোরেসিস নামটা কলয়েড কণার আধানের দিকে নাম করে, তড়িৎদ্বারের কিন্তু আধানের দিকে নাম করে নয়। বলতে পারি তড়িৎদ্বারের নাম অনুযায়ী বলতে পারি ক্যাথোড, অর্থাৎ ক্যাটায়ন যেদিকে গমন করে এই ঘটনাটাকে বলা হয় ক্যাটোফোরেসিস। আর অ্যানায়নের বা নেগেটিভ কলয়েড অ্যানোডের দিকে যদি গমন করে তাকে বলা হয় অ্যানাফোরেসিস। তোমার পরীক্ষা কোশ্চেন দেবে ক্যাটাফোরেসিস কি, অ্যানাফোরেসিস কি, ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিসের পার্থক্য লেখো, আর ইলেকট্রোফোরেসিসের প্রয়োগ যদি জিজ্ঞাসা করে সেটা একটু বলে দিই। অনেকগুলো প্রয়োগ আছে, তার মধ্যে বিশেষ একটা প্রয়োগ আছে, এটা পরে আমি আবার বলবো। অনেকগুলো ইন্ডাস্ট্রির, যেখানে ইন্ডাস্ট্রি থাকে সেখানে দেখবে বড় বড় আর কি চিমনি থাকে, সেই চিমনি থেকে ধোঁয়া বেরোয়, সবাই আমরা দেখেছি, কম বেশি সবাই দেখেছি, ওই ধানের মিলগুলোতে দেখেছি, চালের মিল না ধানের মিল যাই বলবে। সে ইন্ডাস্ট্রিতে যে ধোঁয়াটা বেরোয় সেটা কিন্তু অবিশুদ্ধ বা দূষিত, দূষিত সেই ধোঁয়া বা কার্বন কণাযুক্ত। এই কার্বন কণাযুক্ত দূষিত বায়ু যখন চিমনি দিয়ে বেরোয় আর আমাদের পরিবেশে যদি এটা ছড়িয়ে যায় তাহলে বায়ু বা পরিবেশ দূষিত হবে, পলিউটেড হয়ে যাবে পরিবেশ। এই ধনাত্মক, এটা ঋণাত্মক আধানযুক্ত কার্বন কণা থাকে, নেগেটিভ আধানযুক্ত কণা থাকে, এইটা একটা কলয়েড কণা। এই যে দূষিত বায়ু, এটা কিন্তু একটা কলয়েড কণা। সেই কলয়েড কণা বিশেষ করে কি থাকে? ঋণাত্মক আধানযুক্ত কার্বন থাকে। এই চিমনির দুপাশে একটা যন্ত্র লাগানো হয়, যে যন্ত্রটার নাম হচ্ছে কটরেল। কটরেল অধঃক্ষেপণ, এটার নাম কটরেল। এই সে কটরেল যন্ত্র কি থাকে? অ্যাকচুয়ালি দুটো তড়িৎদ্বার থাকে, ধনাত্মক আর ঋণাত্মক। এখন যদি এই দূষিত বায়ু, যেটা একটা কলয়েড দ্রবণ, সেটা যখন এই দিক থেকে বেরুবে, কটরেলের যেটা পজিটিভ তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড, আর এদিকে না ক্যাথোড আছে, তাহলে কার্বন দূষিত কার্বন কণাগুলো কোন দিকে চলে যাবে? সবগুলোই কিন্তু অ্যানোডের দিকে গিয়ে জমা হবে। যতটা সম্ভব কার্বন কণা বা দূষিত কণাগুলো এই তড়িৎদ্বারের যে কোনো একটা তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। এই যে বায়ুটা বেরুচ্ছে সেই বায়ুটা কিন্তু অনেকটাই বিশুদ্ধ বায়ু হিসাবে, অর্থাৎ কলয়েড কণা মুক্ত বায়ু হিসাবে বেরুবে। তাহলে এইখানে একটা তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রোফোরেসিসের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এইটা ব্যবহার করে ধোঁয়া বা অবিশুদ্ধ যে ধোঁয়া, যেখানে অনেকগুলো কলয়েড কণা আছে, বিষাক্ত কলয়েড কণা আছে, পরিবেশের ক্ষেত্রে বিষাক্ত, সেগুলো এই কটরেল যন্ত্রের মধ্যে সঞ্চিত হয়ে আমাদের পরিবেশটাকে দূষণ মুক্ত করে বা দূষিত হতে বাধা দেয়।
এটা একটা এক্সাম্পল বলতে পারি আমরা ইলেকট্রোফোরেসিসের প্রয়োগ। এছাড়া আরো আছে ইলেকট্রোফোরেসিসের প্রয়োগ, এটা একটু পড়ে নেবে বই থেকে। এরপরে একটা আছে তড়িৎ অভিশ্রবণ বা ইলেকট্রো অসমোসিস। এটা একটা ধর্ম, তড়িতেরই ধর্ম, তড়িৎ ধর্মের মধ্যেই পড়ছে তড়িৎ অভিশ্রবণ। তড়িৎ অভিশ্রবণ ব্যাপারটা কি? এখানে দেখো ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে দেখলে বিস্তৃত দশার কণাগুলোর গমন হচ্ছে ক্যাথোড বা অ্যানোডের দিকে। আচ্ছা, বিস্তার মাধ্যম, সেই বিস্তার মাধ্যম মানে দ্রাবক, দ্রাবক কিন্তু আধানযুক্ত, দ্রাবকেরও কিছু পরিমাণে আধান আছে। সেই বিস্তার মাধ্যমের কণার বা দ্রাবকের যে গমন একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে, সেটাকে আমরা বলছি তড়িৎ অভিশ্রবণ। অর্থাৎ তড়িৎ অভিশ্রবণে বিস্তার মাধ্যমের গমন হয় কোন দিকে হবে একটু আমাকে বলতে পারবে? যদি বিস্তৃত দশার গমন ক্যাথোডের দিকে হয়, তাহলে বিস্তার মাধ্যমের গমন কোন দিকে হবে? অ্যানোডের দিকে। কারণ বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ডিসপারশন ফেজ এবং ডিসপারশন মিডিয়ামের আধান বিপরীতধর্মী। অর্থাৎ বিস্তৃত দশা ডিসপারশন ফেজের গমন যেদিকে হয়, যেদিকে মানে তড়িৎদ্বারের যেদিকে হয়, ডিসপারশন মিডিয়ামের গমন তার বিপরীত দিকে হবে। এটা একদম ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। এখানে একটা সংজ্ঞা দিয়েছে না, তড়িৎ অভিশ্রবণের সংজ্ঞাটা কি? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে কলয়েডের বিস্তার মাধ্যমের গমনকে তড়িৎ অভিশ্রবণ বলে। খুব সহজ সংজ্ঞা একটা। এইটা একটা দেখানো হচ্ছে এখানে এক্সপেরিমেন্ট দিয়ে। এখানে একটা ইউ আকৃতির নল নেওয়া হয়েছে। সেই ইউ আকৃতির নলে মাঝে একটা কলয়েড দ্রবণ দেওয়া হয়েছে মাঝখানে। এটা আমি ফেরিক হাইড্রক্সাইড সলও ভাবতে পারি বা যে কোনো। আর এই দিকে দুটো পর্দা দেওয়া হয়েছে, যেটা অর্ধবেদ্য পর্দা বা পার্চমেন্ট পেপার, যেখান থেকে কলয়েডের যে কণা আছে, ডিসপারশন ফেজের যে কণা আছে, তারা বেরোতে পারবে না। শুধু কে বেরোতে পারবে? ডিসপারশন মিডিয়ামের যে দ্রাবক কণা আছে সে গমন করতে পারবে। এখন আমি এখানে সল নিয়েছি, সেই সলটাকে নেওয়ার পর এই দিকে বাঁ দিকে আর ডান দিকে বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, ডিসপারশন মিডিয়ামটা নিয়েছি বিশুদ্ধ, বা পাতিত জল যদি নিই তাহলে পাতিত জল, যদি ফেরিক হাইড্রক্সাইড সল নিই তাহলে পাতিত জলে ফেরিক হাইড্রক্সাইড দ্রবণ তো সলটা দ্রবীভূত থাকে, তাহলে এখানে পাতিত জল নিয়ে নিয়েছি বা আয়ন মুক্ত জল নিয়ে নিয়েছি। এখন এইটাকে ব্যাটারির সাথে আমি যুক্ত করেছি, তড়িৎদ্বারের সাথে যুক্ত করেছি। বই অনুযায়ী আমি দেখাচ্ছি। এটা হবে না পজিটিভ অ্যানোড, আর এটা হবে না নেগেটিভ ক্যাথোড। এখন যখন আমি তড়িৎদ্বারটাকে ব্যাটারির সাথে যুক্ত করে দেবো, অর্থাৎ তড়িৎ পাঠাতে শুরু করব, তখন কি দেখা যাবে? সলের ভেতরে যে দ্রাবকের বিস্তার মাধ্যম ছিল, যে দ্রাবকটা ছিল, সেই বিস্তার মাধ্যমটা একদিকে গমন করতে পারবে। কারণ কি? কলয়েডের কণাগুলো বিস্তৃত দশার কণাগুলো বেরোতে পারবে না। তাহলে বলো, যদি এটা পজিটিভ কলয়েড থাকে তাহলে কোন দিকের জলের লেভেলটা বেড়ে যাবে? বই না দেখে বলবে কোন দিকে জলের লেভেলটা বাড়বে। পজিটিভের দিকে বাড়বে, অর্থাৎ বিস্তার মাধ্যমের কণাগুলো সল থেকে এই দিকে যাবে। বিস্তার মাধ্যমের গমন কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এই লেভেলটা বেড়ে যাবে। বইটা কিন্তু যা দেখিয়েছি আমি তার উল্টো দেখিয়েছি, কারণ এখানে আমি বলে দিয়েছি ফেরিক হাইড্রক্সাইড সল নিয়েছি, এখানে সেরকম কিছু বলেনি বইতে, শুধু একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে ব্যাপারটাকে।
তাহলে যেহেতু ফেরিক হাইড্রোক্সাইড সল নিয়েছি আমি, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড সল যদি থাকতো তাহলে বিস্তৃত দশার কণাগুলো ক্যাথোডের দিকে যেত, বিস্তৃত দশার কণাগুলো ক্যাথোডের দিকে যেত, তাই বিস্তার মাধ্যমের কণাগুলো অ্যানোডের দিকে যাবে, এই দিকে জলের লেভেল বেড়ে গেল, এই দিকে কমে গেল। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। যেহেতু আমি এটা পজিটিভ কলয়েড নিয়েছি। তাহলে এটা একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম তড়িৎ অভিস্রবণের। বইতে আশা করি যেটা দিয়েছে সেটা আর্সেনিক সালফাইডের একটা কলয়েড দেখানো হয়েছে। এটা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করতে পারো এখন। এটা তড়িৎ অভিস্রবণের পরের অবস্থা। তাহলে এটা হয়ে গেল তড়িৎ অভিস্রবণ। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে সমতড়িৎ বিন্দু বা আইসো ইলেকট্রিক পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, আর স্টার দিয়ে রাখবে, 2-4টে পরীক্ষায় দেয় কিন্তু। হ্যাঁ, সমতড়িৎ বিন্দু, এটা তুমি পরে আবার পাবে বায়ো মলিকিউল যখন পড়বে, সেই বায়ো মলিকিউলসে এটা আছে, আইসো ইলেকট্রিক পয়েন্ট। আচ্ছা, কিছু কিছু কলয়েড আছে বা কিছু কিছু প্রোটিন জাতীয় কলয়েড আছে, প্রোটিন জাতীয় কলয়েড। এই প্রোটিন জাতীয় কলয়েড গুলো উভয়ধর্মী হয়। উভয়ধর্মীকে ইংলিশে বলা হয় অ্যামফোলাইট। অ্যামফোলাইট প্রকৃতির হয়। অ্যামফোলাইট প্রকৃতি বা উভয়ধর্মী হয়। যেমন একটা আমরা প্রোটিন জাতীয় কলয়েডের এক্সাম্পল দিচ্ছি। প্রোটিনের ক্ষেত্রে আমরা জানি এর এককটা কি গো? প্রোটিনের এককটা অ্যামাইনো অ্যাসিড। সেটা অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল দিলাম আমি, গ্লাইসিন বলতে পারি, তবে আমি এখানে আর দিয়ে দেখিয়ে দিলাম। এই আরটা যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা হচ্ছে গ্লাইসিন। তাহলে এইটা কিন্তু একটা প্রোটিনের মনোমার বলতে পারি, আমরা বলতে পারি তো অ্যামাইনো অ্যাসিডকে, বা অ্যামিনো অ্যাসিড যাই বলবে। একটা NH2 গ্রুপ থাকে আর একটা COOH গ্রুপ থাকে, একটা ক্ষারীয় একটা আম্লিক। আচ্ছা, নিম্ন পিএইচে, মন দিয়ে শুনবে কিন্তু এই জায়গাটা, নিম্ন পিএইচ অর্থাৎ অ্যাসিডিক পিএইচ, এই অ্যামাইনো অ্যাসিডের ধনাত্মক আয়ন পাওয়া যায়। এই ধনাত্মক আয়ন NH3+, CHR, COOH, 1 নাম্বার দিলাম এটাকে। আর উচ্চ পিএইচে অর্থাৎ মিডিয়ামটা যদি বেসিক হয় অতিরিক্ত, তাহলে এই NH2, CHR, COO- অর্থাৎ ঋণাত্মক একটা আয়ন পাওয়া যায়। কিভাবে মনে রাখবে সেটা একটু বলে দিই, তারপরে ব্যাপারটা বুঝিয়ে দেবো। উচ্চ পিএইচ মানে বেসিক, তো যদি পিএইচটা বেসিক হয় তাহলে NH2 গ্রুপটা অর্থাৎ বেসিক গ্রুপটা ফ্রি অবস্থায় থাকবে। আর নিম্ন পিএইচ মানে অ্যাসিডিক, অ্যাসিডিক পিএইচ যদি হয় তাহলে COOH গ্রুপ মানে অ্যাসিড গ্রুপটা মুক্ত অবস্থায় থাকবে। এরকম ভাবে মনে রাখবে আর কি, তাহলে গুলিয়ে ফেলে মানুষ যে নিম্ন পিএইচে কি আয়ন থাকবে, উচ্চ পিএইচে কি আয়ন থাকবে। তাহলে নিম্ন পিএইচে এরকম, উচ্চ পিএইচে এই আয়নটা থাকে। একটা নির্দিষ্ট পিএইচ থাকে, সেই নির্দিষ্ট পিএইচে
অ্যামিনো অ্যাসিডটা এইরকম ভাবে থাকে, নাইট্রোজেনের মাথায় প্লাস থাকে আর সি ডাবল ও মাইনাস থাকে, অর্থাৎ দুটো আয়ন যুক্ত থাকে। এটাকে 3 নাম্বার বললাম আমি। এইটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়ন। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের একটা জুইটার আয়ন আছে, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডে, গ্লাইসিন বলো, অ্যালানিন বলো, ফিনাইল অ্যালানিন, লাইসিন, যাই বলবে, প্রত্যেকটার ক্ষেত্রে একটা জুইটার আয়ন থাকে। এখন যদি এটা নির্দিষ্ট পিএইচে আমি এই জুইটার আয়নটাকে পাই, আর সেই জুইটার আয়নটাকে আমি একটা দ্রবণে দিয়ে দিলাম, আর দুটো তড়িৎদ্বার নিয়ে নিয়েছি, বা ইউ আকৃতি নলেও নিতে পারি। সেই ইউ আকৃতি নলে নেওয়ার পর ভেনা এইদিকে অ্যানোড আছে আর এইদিকে ক্যাথোড আছে, আর এই জুইটার আয়ন অবস্থা অর্থাৎ 3 নম্বর অবস্থায় সে আছে। তাহলে কোন দিকে যাবে তড়িৎ যদি ক্ষেত্র চালনা করি, তাহলে কোন দিকে সে গমন করবে, ক্যাথোডের দিকে না অ্যানোডের দিকে? কোনো দিকেই সে গমন করবে না, কোনো দিকেই সে গমন করবে না যদি এই অবস্থায় থাকে। যদি 1 নম্বর অবস্থায় থাকে তাহলে কোন দিকে সে গমন করতো? ক্যাথোডের দিকে গমন করতো, অর্থাৎ ক্যাটাফোরোসিস দেখা যেত। আর যদি এই 2 নম্বর স্টেজে থাকতো, 2 নম্বর আয়ন হবে অবস্থায় থাকতো, অর্থাৎ উচ্চ পিএইচে যদি থাকতো, তাহলে অ্যানোডের দিকে সে গমন করতো, অ্যানাফোরোসিস দেখা যেত। এইখানে কিন্তু যদি 3 নম্বর অবস্থায় থাকে সেই জুইটার আয়নটা, তাহলে কোনো দিকেই গমন করবে না। তাহলে এই যে নির্দিষ্ট পিএইচ, যে নির্দিষ্ট পিএইচ এর মানে তড়িৎ বিভব প্রয়োগ করার সত্ত্বেও উভয়ধর্মী কলয়েড ক্যাথোড বা অ্যানোড কোনো দিকেই তড়িৎদ্বারের দিকে গমন করে না, সেই নির্দিষ্ট পিএইচ কে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট বা সমতড়িৎ বিন্দু। তাহলে সমতড়িৎ বিন্দু একটা নির্দিষ্ট পিএইচ কে ডিনোট করছে, যেটাকে পিএইচআই বলা হয়। পিএইচআই, নির্দিষ্ট পিএইচ, আইসো ইলেকট্রিক পয়েন্ট। এই অবস্থায় কিন্তু এই প্রোটিন জাতীয় কলয়েড গুলো জুইটার আয়ন অবস্থায় থাকে, আর সেই জুইটার আয়ন অবস্থায় ক্যাথোড বা অ্যানোডের দিকে কোনো দিকেই গমন করবে না। আচ্ছা, একটা মজার ভালো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের একটা নির্দিষ্ট পিএইচআই আছে। তাহলে গ্লাইসিনের একটা নির্দিষ্ট পিএইচআই আছে, অ্যালানিনের একটা নির্দিষ্ট পিএইচআই আছে। তাহলে গ্লাইসিনের সেই নির্দিষ্ট পিএইচে যদি আমি নিয়ে যাই, তাহলে সেই জুইটার আয়ন ফর্ম করবে, আর সে কোনো দিকেই গমন করবে না। তাহলে গ্লাইসিনের পিএইচআই থেকে আমি গ্লাইসিনকে শনাক্ত করতে পারি, অ্যালানিনের পিএইচআই থেকে আমি অ্যালানিনকে শনাক্ত করতে পারি। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন জাতীয় কলয়েডের আইসো ইলেকট্রিক পয়েন্ট আলাদা থাকার জন্য আমি তাদেরকে শনাক্ত করতে পারি এবং পৃথক করতে পারি এই আইসো ইলেকট্রিক পয়েন্ট দ্বারা। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্টের ব্যবহারটাও বলে দিলাম। এবার কোনো কোশ্চেন থাকলে করো, মন দিয়ে শুনবে। ভেবে না, আমি বললাম এই জুইটার আয়ন অবস্থায় আছে, ওই আয়নটা অ্যামিনো অ্যাসিডটা জুইটার আয়ন অবস্থায় আছে। 3 নাম্বার স্টেজে আছে। এখন তোমাকে যদি বলি লো পিএইচ, লো পিএইচ মানে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি না কম? পিএইচ লো, পিএইচ লো যদি হয়, এই দিকে পিএইচ লো, অর্থাৎ আমি কি বললাম, নিচে এইচ প্লাস যোগ করছি। পিএইচ লো মানে কি, এইচ প্লাস যোগ করছি। যদি এইচ প্লাস আমি যোগ করি, এই আয়নটা কিরকম দেখতে হবে? সি ডবল এইচ এ পরিণত হবে না? অর্থাৎ আমি যদি এইচ প্লাস যোগ করতে থাকি, অর্থাৎ এই দিকে লো পিএইচ মানে এই দিকে না লো পিএইচ, এইদিকে হাই পিএইচ, তাহলে এই যে জুইটার আয়নটা আছে লো পিএইচ এ যদি নিয়ে যায়, অর্থাৎ এইচ প্লাস যদি আমি যোগ করতে থাকি, তাহলে সি ডাবল ও মাইনাস আর NH3 প্লাস কে এইচ প্লাসটা গ্রহণ করবে? সি ডাবল ও মাইনাসটা সে গ্রহণ করবে। যদি সি ডাবল ও মাইনাস গ্রহণ করে, তাহলে এরকম দেখতে হবে। তাহলে লো পিএইচ এ ক্যাটায়নিক ফর্মটা আছে, দেখে নাও। নিম্ন পিএইচ এ ক্যাটায়নিক ফর্মটা আছে। আবার যদি আমি এই দিকে লিখি হাই পিএইচ, হাই পিএইচ মানে কি,
কোন আয়নটা বেশি আছে? এইচ প্লাসটা কম আছে, ক্ষার বেশি আছে, মানে ওএইচ আয়ন যোগ করছি তবেই তো পিএইচটা বাড়বে। ওএইচ মাইনাস যোগ করলে তো পিএইচ বাড়ে, ঠিক বলেছি তো? তুমি যদি কোনো দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোনো ক্ষার যোগ করতে থাকো তাহলে পিএইচটা কি হবে? হাই হবে। এইচ প্লাস কমবে বলতে পারি বা পিএইচটা আমি হাই হবে বলতে পারি। তাহলে ওএইচ মাইনাস যদি যোগ করো তাহলে সে কি গ্রহণ করবে? এইচ প্লাস গ্রহণ করবে। কোথা থেকে এইচ প্লাসটা টানবে? সে NH3+ থেকে সে এইচ প্লাসটা টেনে জল পরিণত করবে জলে, অর্থাৎ তখন ফর্মটা কি হয়ে যাবে? C+- যেমন ছিল সেরকমই থাকবে, অর্থাৎ 2 নম্বর ফর্মটা পাবে। অর্থাৎ হাই পিএইচ মানে বেশি OH মাইনাস থাকলে সে এইচ প্লাসটাকে এই জুইটার আয়ন থেকে টেনে নেবে। কোথা থেকে টানবে? NH3+ থেকে টেনে নেবে, ফলে NH2 ফর্ম হয়ে যাবে। তাহলে লো পিএইচে এই ফর্মটা থাকবে ক্যাটায়নিক ফর্ম, আর হাই পিএইচে অ্যানায়নিক ফর্মটা থাকবে। আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। আর একটা নির্দিষ্ট পিএইচে কোন ফর্মটা থাকবে? এই ফর্মটা থাকবে। সেই নির্দিষ্ট পিএইচ প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আলাদা আলাদা। সেটা কি বলছি? আইসোইলেকট্রিক পয়েন্ট। কোনো কোশ্চেন থাকলে কর। নেক্সট টপিকটা কি? কলয়েডে যে কণা আছে সেই কণার আধান বা আধানটা কোথা থেকে এসছে, উৎপত্তিটা কি? কলয়েড কণা বলেছি একটু আগে যে আধান যুক্ত হয়, যেমন ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে ধনাত্মক আধান যুক্ত, আর আর্সেনিক সালফাইড হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত। এরকম আরো অনেক কলয়েড দেখবো এখন আমরা। সেই কলয়েডে যে আধান যুক্ত হয় সেই আধান যুক্ত এই আধানের অরিজিনটা বা উৎপত্তিটা কোথা থেকে? প্রথমে বলে দিই, বিস্তার মাধ্যমে আর বিস্তৃত দশার কলয়েডের আধান যুক্ত হয়, দুটোই আধান যুক্ত। তবে এখানে আধান বলতে আমরা বিস্তৃত দশার আধানটার কথা আলোচনা করছি। বিস্তৃত দশা ডিসপারশন ফেজের যে আধান সে আলোচনা করছি। এখন আলোচনা করেছি একটু আগে যে ফেরিক হাইড্রোক্সাইড যদি আমি নিই, ফেরিক হাইড্রোক্সাইড, সেই ফেরিক হাইড্রোক্সাইডে যদি অতিরিক্ত Fe3+ আয়ন নেওয়া হয় তাহলে সেই Fe3+ আয়নের উপস্থিতিতে এই ফেরিক হাইড্রোক্সাইড সল সেই তৈরি হয়। সেটা কি হয়? অধিশোষিত হয়ে এই ধনাত্মক আধানযুক্ত একটা সল তৈরি হয়, পজিটিভ আধানযুক্ত সল তৈরি হলো ফেরিক হাইড্রোক্সাইড। কিন্তু তুমি যদি এইখানে Fe3+ আয়ন না নিয়ে বা Fe3+ আয়নটা ক্ষারীয় মাধ্যমে যদি নিয়ে নাও, বেসিক মিডিয়ামে যদি নাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে Fe3+ নিয়েছো, তাহলে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইডের চারিপাশে আর Fe3+ আয়ন অধিশোষিত হবে না। তখন কি আয়ন অধিশোষিত হয়ে যাবে? OH- আয়ন অধিশোষিত হয়ে যাবে। যদি OH- আয়ন অধিশোষিত হয় তাহলে সলের আধানটা কি হয়ে যাবে? নেগেটিভ সলেসে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড অতিরিক্ত গরম জলে ফেরিক ক্লোরাইড যোগ করলে, গরম জলে অদক্ষেপটা ভালো হয় সেজন্য গরম জল ব্যবহার করা হচ্ছে। তাহলে যদি FeCl3 আমি যদি দ্রবণ নিয়ে নিই অতিরিক্ত, তাহলে পজিটিভ সল তৈরি হচ্ছে। কারণ কি? ফেরিক হাইড্রোক্সাইডের চারিপাশে Fe3+ অধিশোষিত হচ্ছে, পজিটিভ সল। আর যদি ফেরিক হাইড্রোক্সাইডকে আমি লঘু ফেরিক ক্লোরাইড নিই, অর্থাৎ ফেরিক ক্লোরাইডটা দ্রবণটা লঘু নিই, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বা OH- এর একটা দ্রবণ নিয়ে নিই, তাহলে কিন্তু OH- অধিশোষিত হবে, Fe3+ অধিশোষিত হবে না। তাহলে সলটা হয়ে যাবে নেগেটিভ সল। অর্থাৎ কি সল তৈরি হচ্ছে বা আধানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হচ্ছে তার প্রসিডিওর, অর্থাৎ তার প্রস্তুতির প্রসিডিওরের উপর এটা ডিপেন্ড করে আধানটা। যেমন এই এক্সাম্পলটা আরো ভালো বুঝতে পারবে। তোমার কাছে আছে সিলভার নাইট্রেট, সেই সিলভার নাইট্রেটের সাথে তুমি কি দিয়েছো? পটাশিয়াম আয়োডাইড। এটা দেখবে যখন সলের প্রস্তুতি শেখাচ্ছিলাম তখন বলেছিলাম। তাহলে সিলভার নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইড যদি নাও তাহলে সিলভার আয়োডাইড প্রস্তুত হয়, সিলভার আয়োডাইড। এটা একটা অদক্ষেপ পাওয়া যায় সিলভার আয়োডাইডের। এখন তুমি যদি এক্সেস পরিমাণে Ki নাও, এক্সেস,
তাহলে এই যে কলয়েডটা তৈরি হলো, সেই কলয়েডের চারিপাশে যে অধক্ষেপটা তৈরি হলো, সেই অধক্ষেপের চারিপাশে আই মাইনাস অতিরিক্ত হয়ে যাবে, অর্থাৎ আই মাইনাস অধিশোষিত হবে বেশি পরিমাণে। তাহলে কলয়েডের আধানটা কি হবে? ঋণাত্মক সল তৈরি হবে। এখন তুমি যদি এই একই কলয়েড AgNO3 আর KI দিয়েই তৈরি করছো, AgI তৈরি হয়েছে, এখানে এক্সেস নিয়েছো সিলভার নাইট্রেট। যদি এক্সেস সিলভার নাইট্রেট নিয়ে নিতে, তাহলে এই অধক্ষেপের চারিপাশে কোন আয়নটা অধিশোষিত হতো? সিলভার প্লাস অধিশোষিত হতো, Ag প্লাস অধিশোষিত হতো। তাহলে কলয়েডটা কি হয়ে যেত? ধনাত্মক সল হয়ে যেত। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয় কিন্তু। জয়েন্টের কোশ্চেনেও দেখেছি আমি দিয়েছে, অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের উপস্থিতিতে সিলভার আয়োডাইড কলয়েডের আধান কি, আর অতিরিক্ত সিলভার নাইট্রেটের উপস্থিতিতে সিলভার আয়োডাইডের আধান কি। এছাড়া আরো কলয়েডের কথা বলেছি আমি, আর্সেনিক সালফাইড বলেছি তো, আর্সেনিক সালফাইড এর আধান কি হয়? আর্সেনিক সালফাইডে ঋণাত্মক সল, এখানে H2 মাইনাস অধিশোষিত হয়ে থাকে, সালফাইড অধিশোষিত হয়ে থাকে, H2S থেকে সালফাইড এসে অধিশোষিত হয়, এটা ঋণাত্মক আধানযুক্ত একটা সল বা কলয়েড। এছাড়া আরো দেখবে উদাহরণ দেওয়া আছে, আধানটা একটু পড়ে নেবে নিজে থেকে। এরপরে দেখবে কলয়েডের স্থায়িত্বের কারণ জিজ্ঞাসা করা হয়েছে, স্থায়িত্বের কারণ, কলয়েডের স্টেবিলিটি। তোমার কোশ্চেন হচ্ছে যে পটাশিয়াম প্লাস কেন অধিশোষিত হচ্ছে না, বা সিলভার নাইট্রেটের নাইট্রেটটা কেন অধিশোষিত হচ্ছে? কলয়েডটা কি? কলয়েডটা হচ্ছে সিলভার আয়োডাইড, কলয়েডটা বা অধক্ষেপটা কি? সিলভার আয়োডাইড। তাহলে সিলভার আয়োডাইডে ক্যাটায়নটা কে? সিলভার। অ্যানায়নটা কে? আয়োডাইড। এখন অধিশোষিত হয়, তাহলে সে কমন আয়নটা অধিশোষিত হবে, হয় আই মাইনাস অধিশোষিত হবে, নাহলে সিলভার প্লাস অধিশোষিত হবে। এই অধক্ষেপে হয় পজিটিভ ক্যাটায়ন, কমন ক্যাটায়ন বা কমন অ্যানায়ন অধিশোষিত হবে, অন্য আয়নগুলো অধিশোষিত হবে না। বুঝলাম ব্যাপারটা? সেই জন্য সিলভার আয়োডাইডে আয়োডিন বা আই মাইনাস আর সিলভার প্লাস এইটাই অধিশোষিত হবে। যেমন আর্সেনিক সালফাইডে সালফাইডটা অধিশোষিত হচ্ছে, আর্সেনিক যদি অধিশোষিত হতো তাহলে সেটা পজিটিভ কলয়েড হতো। এরপর আসছে কলয়েডের স্থায়িত্বের কারণ, স্টেবিলিটি অফ কলয়েড, রিজন ফর স্টেবিলিটি অফ কলয়েড। অনেকগুলো কারণ দেওয়া আছে, তবে বলে দিয়ে এর আগে একবার বলেই দিয়েছি যে কলয়েডের স্থায়িত্বের একটা কারণ হচ্ছে ব্রাউনীয় গতি। সেই ব্রাউনীয় গতির কারণে কি হয়, কলয়েড যে কণাগুলো আছে সবসময় ছোটাছুটি করছে, তো সবসময় যদি ছোটাছুটি করে তাহলে কলয়েড কণাগুলো কাছে আসতে পারবে না, আর কাছে যদি না আসে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দ্বারা সেটা বড় হয়ে নিচে থিতিয়ে পড়বে না। অর্থাৎ কলয়েডের ব্রাউনীয় গতি কিন্তু তার স্থায়িত্বের জন্য দায়ী। আর কি, কলয়েডের যে আধান আছে সেই আধানটা দেখো, আমি যদি বলি ফেরিক হাইড্রক্সাইড সল, সেই ফেরিক হাইড্রক্সাইড সল পজিটিভ আধানযুক্ত, তাহলে একটা পজিটিভ আধানযুক্ত কলয়েড কণা আর একটা পজিটিভ আধানযুক্ত কলয়েড কণার কাছাকাছি আসবে না, বিকর্ষণ হবে সবসময় এদের মধ্যে। যদি বিকর্ষণ হয় তাহলে এরা ছোটাছুটি করবে, অধক্ষেপ হবে না, অধক্ষিপ্ত হবে না। তাহলে আধানটা দায়ী, ব্রাউনীয় গতি কোনো না কোনো ভাবে আধানের সাথে সম্পর্কযুক্ত, কলয়েড কণার আধান। আচ্ছা, হ্যাঁ বলো। তাহলে আধানটা বললাম দায়ী, আধানের জন্য কিন্তু কলয়েড কণাগুলো কাছাকাছি আসতে পারে না, ফলে বিকর্ষণ হতে থাকে, কলয়েড কণাগুলো থিতিয়ে নিচে পড়বে না আধানের জন্য। আচ্ছা, আর একটা কি ছিল, যে কলয়েড দুই প্রকার হতে পারে, দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী। এবং দ্রাবক বিকর্ষী, স্থায়িত্বর দিক থেকে আমরা জানি দ্রাবক আকর্ষী বেশি স্থায়ী, বেশি।
আর এর স্থায়িত্ব একটু কম। কারণটা ব্যাখ্যা করছি, দেখো দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী উভয়ের ক্ষেত্রেই কিন্তু আধান থাকে। দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে কি দেখা যায়, দ্রাবকের সঙ্গে ডিসপারশন ফেজের যে কণাগুলো আছে তাদের একটা আসক্তি থাকে, অর্থাৎ এই দ্রাবক আকর্ষী কলয়েডের বিস্তৃত দশার কণাগুলোর চারিপাশে দ্রাবকগুলো সংযোজিত অবস্থায় থাকে, সংযোজন ঘটে। কারণ অনেক বেশি আসক্তি আছে, দ্রাবকের আসক্তি আছে ডিসপারশন ফেজের কণাগুলোর চারিপাশে একটা লেয়ার তৈরি করে তারা। এই লেয়ারটা তৈরি করার ফলে এখন তুমি যদি বাইরে থেকে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দাও, তাহলে কিন্তু ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ডিসপারশন ফেজের কণাগুলোর সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করতে পারে না। এটা একটা তঞ্চন প্রক্রিয়া, একটু পরেই আলোচনা করব। তঞ্চন বলে একটা টপিক, কোয়াগুলেশন যাকে বলে। তঞ্চনের ক্ষেত্রে কি হয়, দ্রাবক বিস্তৃত দশার যে কলয়েড, ভেবে না বিস্তৃত দশার কলয়েডটা পজিটিভ আধান যুক্ত। এখন আমি তড়িৎ বিশ্লেষ্য যদি নিই, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থর নেগেটিভ আয়নটা এর সাথে বিক্রিয়া করবে, দিয়ে একে প্রশমিত করে দেবে। প্রশমিত করে দিলে এটা আকারে বড় হয়ে নিচে থিতিয়ে পড়ে যাবে, কিন্তু একে প্রশমিত করতে দেবে না কে, এই বাইরের যে লেয়ারটা আছে, দ্রাবকের যে সংযোজন ঘটেছে ফলে একটা লেয়ার তৈরি হয়েছে। বা এটা আমি বলতে পারি, এই দ্রাবকের সংযোজনের জন্য কণাগুলো কাছাকাছি আসতে পারে না, আর কণাগুলো যদি কাছাকাছি আসতে না পারে বড় হয়ে অভিকর্ষজ বলের জন্য নিচে থিতিয়ে পড়বে না। আর দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে কি, এই দ্রাবকের সংযোজনটা নেই, ফলে খুব সহজেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তুমি যদি দাও তাহলে এর থিতিয়ে পড়ার প্রবণতা বেশি, তঞ্চন বেশি হয়, তঞ্চন ঘটার প্রবণতা বেশি। অর্থাৎ দ্রাবক বিকর্ষী কলয়েডে সহজে তঞ্চন ঘটানো যায় দ্রাবক আকর্ষীর তুলনায়, পরে আবার বলবো। ফলে দ্রাবক বিকর্ষী কলয়েডের তুলনায় দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব বেশি হয়। বলতে পারি এর মেন কারণ এই দ্রাবকের সংযোজনের জন্য এই ঘটনাটা ঘটে। দ্রাবক কণার সংযোজনের ফলে দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কলয়েডের তুলনায় বেশি হয়। তার মানে আমি বলতে পারি যে দ্রাবকের আধান, ব্রাউনীয় গতি আর দ্রাবক সংযোজন, এইগুলো হচ্ছে একটা কলয়েডকে স্থায়িত্ব প্রদান করে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সংরক্ষক কলয়েড ও স্বর্ণ সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবেই, ধরে রাখো এখান থেকে কোশ্চেন, মিশনের কোশ্চেন তো দেবেই। এছাড়া ফাইনাল পরীক্ষার কোশ্চেনও থাকে। সংরক্ষক কলয়েড, প্রোটেক্টিভ কলয়েড আর স্বর্ণ সংখ্যা, গোল্ড নাম্বার। প্রোটেক্টিভ কলয়েড অ্যান্ড গোল্ড নাম্বার। গোল্ড নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গোল্ড নাম্বার কি, পরীক্ষা কোশ্চেন দেয়, শুনে নাও তারপর কোশ্চেন করবে, সুযোগ দেবো, কোশ্চেন করার সুযোগ দেবো। সংরক্ষক কলয়েড কি, কিছু কিছু কলয়েড আছে বা কিছু কিছু পদার্থ বলতে পারি, এখানে যেহেতু কলয়েডের কথা বলছে তাই কলয়েডই বলি। কিছু কলয়েড আছে যে কলয়েডটা একটা অন্য কলয়েডের, এটা মানে দ্রাবক বিকর্ষী কলয়েড, সেই দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে আমি যদি এই নির্দিষ্ট কলয়েডটা যোগ করে দিই, তাহলে এই কলয়েডের স্থায়িত্ব বৃদ্ধি পায়। বৃদ্ধি করে দেয় এরা। স্থায়িত্ব বৃদ্ধি করা মানে কি, সেই কলয়েডের তঞ্চনকে বাধা দেয়, ব্র্যাকেটে লিখলাম তঞ্চনকে বাধা দেয়। তঞ্চন হয়ে যাওয়া মানে কি, কলয়েডের স্থায়িত্ব আর নেই। যদি ওই
কলয়েডটা অদক্ষেপ পড়ে যায়, কোয়াগুলেশন হয়ে যায়, তঞ্চন হয়ে যায়, তাহলে সেই কলয়েডটা কিন্তু স্টেবল কলয়েড নয়। অর্থাৎ যদি কোনো কলয়েড তঞ্চন না ঘটে তাহলে তার স্টেবিলিটি আছে। কিছু কিছু দ্রাবক বিকর্ষী কলয়েড আছে যাদের মধ্যে তুমি যদি একটা নির্দিষ্ট কলয়েড যোগ করে দাও, সেই নির্দিষ্ট কলয়েড কি করে, এই কলয়েডের স্থায়িত্ব বৃদ্ধি করে দেয় বা তাকে স্থায়িত্ব প্রদান করে। এই কলয়েডগুলোকে বলা হয় প্রোটেক্টিভ কলয়েড বা সংরক্ষক কলয়েড। এগুলো সাধারণত দ্রাবক আকর্ষী কলয়েড হয়। তাহলে সংজ্ঞা কি বলতে পারি, কিছু কিছু দ্রাবক আকর্ষী কলয়েড যেগুলি দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে মিশিয়ে দিলে দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, সেই দ্রাবক আকর্ষী কলয়েডগুলোকে প্রোটেক্টিভ কলয়েড বলা হয় বা সংরক্ষক কলয়েড বলা হয়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, আইসক্রিম। আইসক্রিম কিন্তু একটা কলয়েড, সেই আইসক্রিমটা সেলুলোজ এর কলয়েড। এখানে তুমি যদি জিলেটিন বা কার্বক্সি মিথাইল দিয়ে দাও তাহলে সেই আইসক্রিম কলয়েডের স্থায়িত্ব বেড়ে যায়। তাহলে আইসক্রিমের যে কলয়েড কণাগুলো আছে তার স্টেবিলিটি প্রদান করার জন্য তার মধ্যে অল্প পরিমাণে জিলেটিন বা কার্বক্সি মিথাইল এই দুটো মিশ্রণ দেওয়া হয়। এইটা কিন্তু একটা দ্রাবক আকর্ষী কলয়েড। তাহলে কি হয়, ওই আইসক্রিম কলয়েডের স্টেবিলিটি বেড়ে যায়। আচ্ছা, গোল্ড সল কিন্তু দেখো একটা দ্রাবক বিকর্ষী কলয়েড। এই গোল্ড সলের মধ্যে তুমি যদি জিলেটিন দিয়ে দাও তাহলে এই গোল্ড সলের স্থায়িত্ব বেড়ে যায়। তাহলে জিলেটিনটা হচ্ছে দ্রাবক সংরক্ষক কলয়েড বা সংরক্ষক কলয়েড বললেই হবে, আর গোল্ড সলটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। এরকম এক্সাম্পল আরো দেওয়া আছে। তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে সংরক্ষক কলয়েড কি, উদাহরণ দাও। সংরক্ষক কলয়েডের উদাহরণ দিতে গেলে তোমাকে একটা দ্রাবক বিকর্ষী কলয়েডের উদাহরণ দিয়ে কিন্তু উদাহরণটা দিতে হবে। এবার হচ্ছে গোল্ড নাম্বার, অর্থাৎ এই যে দ্রাবক বিকর্ষী কলয়েডকে স্থায়িত্ব প্রদান করছে কে, প্রোটেক্টিভ কলয়েড। আমি উদাহরণ দিচ্ছি দুটো প্রোটেক্টিভ কলয়েড, একটা নাম বলছি জিলেটিন আর একটা নাম বললাম হিমোগ্লোবিন বা স্টার্চ। একটা খুব ভালো নাম আছে সেটা বলি, হ্যাঁ, খুব ইউজ হয়, ডেক্সট্রিন। ডেক্সট্রিন। তাহলে দুটো কলয়েডে উদাহরণ দিলাম, একটা বললাম জিলেটিন, একটা বললাম ডেক্সট্রিন। তাহলে দুটোই কিন্তু দ্রাবক কে প্রোটেক্ট করে, অর্থাৎ কলয়েডকে প্রোটেক্টিভ কলয়েড এরা দুজনাই। অর্থাৎ গোল্ড সলকে জিলেটিনও প্রোটেক্ট করে, ডেক্সট্রিনও প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে বা কি হতে দেয় না, তাকে তঞ্চন করতে দেয় না বা তাকে থিতিয়ে পড়তে দেয় না নিচে। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম, জিলেটিন আর ডেক্সট্রিন দুটোই কিন্তু এই গোল্ড সলকে স্টেবিলিটি দেয়। তাহলে দুজনাই কি সমানভাবে স্টেবিলিটি দেবে না আলাদা আলাদা স্টেবিলিটি দেওয়ার কথা? আলাদা আলাদা স্টেবিলিটি দেওয়ার কথা, কারণ দুটো আলাদা সংরক্ষক কলয়েড একই রকম স্টেবিলিটি দিতে পারবে না। অর্থাৎ এইখানে যে কথাটা উঠে আসছে যে প্রত্যেকটা সংরক্ষক কলয়েডের সংরক্ষণ করার ক্ষমতা আলাদা, প্রত্যেকটা প্রোটেক্টিভ কলয়েডের প্রোটেক্টিং পাওয়ার আলাদা, প্রোটেক্ট করার পাওয়ার আলাদা। এই প্রোটেক্টিং পাওয়ার, প্রোটেক্টিভ পাওয়ার এর কথা প্রথম যে সায়েন্টিস্ট বলে সংরক্ষণ ক্ষমতা, এর কথা বলেন জিগমুন্ডি বলে একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী জিগমুন্ডি। নামটা খুব সুন্দর। জিগমুন্ডি কি বলেন, যে প্রত্যেকটা প্রোটেক্টিভ কলয়েডের আলাদা আলাদা প্রোটেক্টিভ পাওয়ার আছে, সংরক্ষণ ক্ষমতা আছে। আর সেই সংরক্ষণ ক্ষমতাটাকে কি দিয়ে প্রকাশ করলেন, স্বর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করলেন বা গোল্ড নাম্বার দিয়ে প্রকাশ করলেন। গোল্ড নাম্বার। তাহলে গোল্ড নাম্বার অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, কোনো সংরক্ষক কলয়েডের ক্ষমতাকে বোঝাচ্ছে। এবার আমি বলি গোল্ড নাম্বারের সংজ্ঞাটা, ভালো করে শুনবে, বুঝবে ভালো করে, হ্যাঁ। এইটা মানে একটা গোল্ড সল আছে, গোল্ড সল।
আচ্ছা, গোল্ড সলের কালার কি আমাকে বলতে পারবে? গোল্ড সলের কালার কি? লাল, রেড কালার। গোল্ড সলের কালার রেড। আর গোল্ড সলের মধ্যে যদি অন্য কোনো কণা যোগ করে গোল্ড সলের আকারটা বড় করে তাকে তঞ্চন ঘটিয়ে দিই, কালার কি হয় জানো? নীল হয়ে যায়, ব্লু। যদি তঞ্চন হয় তাহলে হয়ে যায় ব্লু। তাহলে রেড থেকে যদি ব্লু হয় তাহলে আমি কি বুঝতে পারছি? গোল্ড সলটা তঞ্চিত হচ্ছে, অদক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে কি স্টেবিলিটি কমছে না বাড়ছে? কমছে। তাহলে লাল থেকে যদি নীল হয়ে যায় তাহলে সে কিন্তু স্থায়িত্ব হারাচ্ছে। এই স্থায়িত্বটাকে বজায় রাখার জন্য কি করতে হবে আমাদেরকে বলো? সংরক্ষক কলয়েড যোগ করতে হবে, অর্থাৎ প্রোটেক্টিভ কলয়েডকে অ্যাড করতে হবে। এবার সংজ্ঞাটা শোনো। তুমি একটা 10 ml এর প্রমাণ গোল্ড সল নিয়েছো, প্রমাণ গোল্ড সল 10 ml, স্ট্যান্ডার্ডাইজেশন আর কি, একটা সংজ্ঞা দিচ্ছি। স্ট্যান্ডার্ড দ্রবণ নিয়েছি, 10 ml প্রমাণ গোল্ড সল নিয়েছি। সেই 10 ml প্রমাণ গোল্ড সল্টের গোলের যে পার্সেন্টেজটা থাকে সেটা হচ্ছে 0.0053 থেকে 0.0058%। এই পরিমাণে গোল্ড থাকে। তাহলে প্রমাণ গোল্ড সল মানে কি? 0.0053 থেকে 0.0058 এর যে গোল্ড সল তাকে প্রমাণ গোল্ড সল বলছি। কত ml নিয়েছি? 10 ml। সেই প্রমাণ গোল্ড সলের মধ্যে যদি আমি 1 ml 10% NaCl যোগ করি, NaClটা কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিই তাহলে গোল্ড সলের কি ঘটবে? তঞ্চন ঘটবে কি ঘটবে না? তঞ্চন ঘটবে। অর্থাৎ আমি যদি এই প্রমাণ গোল্ড সল্টে 1 ml 10% NaCl দিই, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, তাহলে তঞ্চন হবে, অর্থাৎ কালারটা রেড থেকে ব্লুর দিকে যাবে। এইটাকে প্রতিরোধ করার জন্য যত মিলিগ্রাম, ইম্পর্টেন্ট মিলিগ্রামটা, যত মিলিগ্রাম সংরক্ষক কলয়েড যোগ করা হয়, সেই মিলিগ্রামের সংখ্যাটাকে তার স্বর্ণ সংখ্যা বলে। এবার আমি সংখ্যাটা দিচ্ছি, ভালো করে শোনো। যে 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয়, লাল থেকে নীল অর্থাৎ তঞ্চন হয়, তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কলয়েড যোগ করা হয় তত মিলিগ্রামের সংখ্যাকে উক্ত কলয়েডের স্বর্ণ সংখ্যা বলে। সংখ্যাটা বোঝাতে পেরেছি? এবার আমি তোমাকে কোশ্চেন করছি, হিমোগ্লোবিনের এর স্বর্ণ সংখ্যা 0.03, এর অর্থ কি? অর্থটা শুনে নাও ভালো করে, অতটা শুনে নাও। 10 ml প্রমাণ গোল্ড সল নিয়েছো, তার মধ্যে 1 ml 10% NaCl যোগ করছো, ফলে নীল থেকে লাল রং হবে। এই নীল থেকে লাল রং হওয়াকে বাধা দিতে গেলে কত মিলিগ্রাম হিমোগ্লোবিন অ্যাড করতে হবে? 0.303 মিলিগ্রাম হিমোগ্লোবিন যদি অ্যাড করো তাহলে সে আর অদক্ষিপ্ত বা তঞ্চন হবে না। তাহলে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03, এর অর্থ হলো 10 ml প্রমাণ গোল্ড সলে 0.0053 থেকে 0.0058 এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিহত করার জন্য ন্যূনতম 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিন প্রয়োজন। বুঝলাম? কেউ যদি সংখ্যাটা বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ বলো। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, যেহেতু প্রোটেক্টিভ কলয়েডের ন্যূনতম পরিমাণ দিলেই প্রোটেকশনটা হচ্ছে, তাহলে একটা
কলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম হবে, একটা কলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম হবে তার সংরক্ষণ ক্ষমতা কি হবে, বেশি হবে না কম হবে? তত বেশি হবে। এই পয়েন্টটা লিখে রাখো যে একটা প্রোটেক্টিভ কলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম হবে তার সংরক্ষণ ক্ষমতা তত বেশি হবে। যেমন এখানে কতগুলো কলয়েডের স্বর্ণ সংখ্যা বলে দিয়েছে, দেখবে ডেক্সট্রিন, স্টার্চ, গাম। তুমি যদি দুটো ভ্যালু মনে না রাখতে পারো 125 থেকে 150, তাহলে শেষেরটা বা 125টা মনে রাখবে, 125, 20, 0.1 এগুলো মনে রাখবে, খুব ভালো হয়। প্রথমগুলো মিনিমামটা মনে রাখতে পারো, তবে দুটো মনে রাখলে ভালো। একটা কোশ্চেন দেওয়া হচ্ছে না তোমাকে, স্টার্চ, সেই স্টার্চ কলয়েডকে প্রোটেক্ট করার জন্য কোশ্চেনটা একটু ভুল বলে দিলাম। একটা গোল্ড সলকে প্রোটেক্ট করার জন্য স্টার্চ নিচ্ছি, জিলেটিন নিচ্ছি, আর হিমোগ্লোবিন নিচ্ছি, যাদের গোল্ড সংখ্যা যথাক্রমে 20, 0.005, 0.03, এদের গোল্ড নাম্বার, GN লিখলাম। এখন তোমাকে বলেছে যে এদেরকে প্রোটেক্টিং পাওয়ার অনুযায়ী বা সংরক্ষণ ক্ষমতা অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি প্রোটেক্টিং পাওয়ার, সবচেয়ে কম প্রোটেক্টিং পাওয়ার, ঊর্ধ্বক্রমে মানে বুঝতেই পারছো, সবচেয়ে বেশি যে তার সবচেয়ে শেষে থাকবে। তাহলে সাজাবে কি হবে বলো, প্রোটেক্টিং পাওয়ার অনুযায়ী যদি আমি সাজাই এদেরকে, অর্থাৎ স্টার্চের সবচেয়ে কম প্রোটেক্টিং পাওয়ার, তারপর হচ্ছে হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে জিলেটিন। অর্থাৎ জিলেটিনের যেহেতু গোল্ড নাম্বার সব থেকে কম, তাই এর প্রোটেক্টিং পাওয়ার সব থেকে বেশি। বুঝতে পারলাম? এরকম পরীক্ষা কিন্তু দেবে, শর্ট কোশ্চেন দিতে পারে। আর এখানে অঙ্ক দিয়েছে, অঙ্কটা খুব একটা কঠিন অঙ্ক নয়, সহজ অঙ্ক আছে। অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছে, প্রথম কোশ্চেনটা দেখবে 303 পেজে আছে, 0.0250 গ্রাম, 0.0250 গ্রাম স্টার্চের উপস্থিতিতে 10 ml গোল্ড সল, এখানে 1 ml 10% NaCl যোগ করলে উক্ত দ্রবণ তঞ্চন প্রতিহত হয়, অর্থাৎ লাল থেকে নীল হয় না। তাহলে স্টার্চের স্বর্ণ সংখ্যা জিজ্ঞাসা করেছে, কি হবে? দেখো এখানে বাকি সব ঠিক আছে, 10 ml গোল্ড সল ঠিক আছে, 1 ml 10% NaCl ও ঠিক আছে, অর্থাৎ এইখানে কোনো রকম কিছু করতে হবে না। শুধু এখানে গ্রাম দিয়েছে, এটাকে মিলিগ্রাম করে দিলেই হয়ে যাবে। এটা মিলিগ্রাম হলে কত হয়? 25 মিলিগ্রাম হয়। তাহলে গোল্ড সলের স্টার্চের স্বর্ণ সংখ্যা হলো 25। এরকম ভেবে না কখনো তোমাকে এটা 10 ml না বলে 20 ml বলে দেবে বা 100 ml বলে দেবে, বা এটাকে 1 ml না বলে এটাকে 10 ml বলে দিতে পারে, পার্সেন্টেজও চেঞ্জ করে দিতে পারে, ঐকিক নিয়মে বার করে নিতে পারবে। ঠিক আছে? যেমন এর পরের অঙ্কতে দেখবে 100 ml গোল্ড সল দিয়েছে, তাহলে 100 ml এর জন্য কত মিলিগ্রাম লাগছে আর 10 ml এর জন্য কত মিলিগ্রাম লাগছে, সেটাই তার গোল্ড নাম্বার। বোঝাতে পেরেছি ব্যাপারটা? আমি অঙ্কগুলো করাচ্ছি না, দুটোই আছে, একটা বলে দিলাম, একটা করে নেবে নিজে থেকে। লাস্ট টপিক, কলয়েডের তঞ্চন, কোয়াগুলেশন অফ কলয়েড। তঞ্চনটাই আমি ব্যবহার করবো বারবার। কলয়েডের তঞ্চন, তঞ্চন সম্পর্কে কিন্তু আমি আগে বলে দিয়েছি, কোয়াগুলেশন মানে কি আমি কিন্তু বলে দিয়েছি।
যদি কোনো কলয়েডে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করো তাহলে সেই কলয়েডটা থিতিয়ে নিচে পড়ে যাবে, এই ঘটনাটাকে বলা হয় তঞ্চন। আর যে পদার্থটা যোগ করছি তাকে বলা হয় তঞ্চনকারী পদার্থ বা কোয়াগুলেটিং এজেন্ট। তাহলে সংজ্ঞা দেবে তঞ্চন কি এবং তঞ্চনকারী পদার্থ কি। কাকে বলে? হোয়াট ইজ কোয়াগুলেশন and what is coagulating agent বা give an example of coagulating agent. কোয়াগুলেশন কাকে বলে? কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কলয়েডের বিস্তৃত দশার অদক্ষিপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় তঞ্চন। এটা বেন তোমার কলয়েড কণা ছিল, সেই কলয়েড কণা স্টেবল ছিল, নিচে থিতিয়ে পড়ছিল না, তুমি কি করলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে। যখনই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে সে কি করলো? এদের সাথে বিক্রিয়া করে এদের অদক্ষেপ ঘটাতে শুরু করলো। অদক্ষেপ যদি ঘটে যায় তাহলে সেটা তঞ্চন হয়ে গেল, এটা স্টেবিলিটি আর রইল না, এই ঘটনাকে তঞ্চন বলে, একে বলা হয় তঞ্চনকারী পদার্থ। তাহলে এটা তঞ্চনকারী পদার্থ আর এই ঘটনাটাকে বলছি তঞ্চন। যেমন এক্সাম্পল দিয়ে বলি তোমাকে। আর এইখানে তঞ্চন সম্পর্কিত সুলজে হার্ডির নিয়ম আছে। সুলজে হার্ডি দুজনের নাম, রুল অফ সুলজে হার্ডি রুল। তঞ্চনের জন্য সুলজে হার্ডির নিয়ম। হ্যাঁ, এই নিয়মটা তোমরা সবাই জানো, আলাদা করে কিছু বলার নেই, কিছু তুমি নিজেই বলে দেবে। দেখো সুলজে হার্ডির দুটো নিয়ম, সেটা তুমি এখনই বলবে নিজে, আমি পড়তেও বলবো না, আমি নিয়মটাও তোমাকে বলবো না, তুমি নিজে সাধারণ জ্ঞান দিয়েই বলে দিতে পারবে। এখন একটা কলয়েড কণা নিয়েছি আমি, কলয়েড কণাটা নিয়েছি না ফেরিক হাইড্রোক্সাইড সল। ফেরিক হাইড্রোক্সাইড সলটা পজিটিভ আধানযুক্ত একটা কলয়েড কণা, পজিটিভ আধানযুক্ত কলয়েড কণা আছে। এখন তুমি এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করছো NaCl, ঠিক আছে? তাহলে NaCl যদি হয় তাহলে Na প্লাস আছে আর Cl মাইনাস আছে। তাহলে এই দুটো আয়নের মধ্যে কোন আয়নটার জন্য তঞ্চন ঘটবে কেউ বলতে পারবে? Cl মাইনাসের জন্য তঞ্চনটা ঘটবে। অর্থাৎ Cl মাইনাস কি করবে? Fe হাইড্রোক্সাইড যে সল আছে, পজিটিভ চার্জ আছে, তাকে প্রশমিত করবে। তাকে প্রশমিত করার পর কি করবে? কণাটা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের জন্য প্রশমিত কণাগুলো কাছাকাছি আসবে, ভারী হবে, নিচে থিতিয়ে পড়ে যাবে। তাহলে এটা সুলজে হার্ডির প্রথম নিয়ম। সুলজে হার্ডি বলছে তঞ্চনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আর কলয়েড কণার যে আধান আছে তার বিপরীত আধানযুক্ত কণা দায়ী। কি বললাম একবার রিপিট করছি, কলয়েড কণার যে আধান থাকে, বিস্তৃত দশার যে আধান থাকে, তাকে তঞ্চন ঘটানোর জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিপরীত আধানটা দায়ী। নিয়মটা বুঝিয়ে নিয়েছি। দ্বিতীয় নিয়ম, NaCl যোগ করা হয়েছে আর Na2SO4 যোগ করা হয়েছে। Na2SO4 এ সোডিয়াম প্লাস 2 সোডিয়াম প্লাস আর এটা 2 মাইনাস। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে সোডিয়াম সালফেট বেশি ভালো তঞ্চন ঘটাবে না NaCl বেশি ভালো তঞ্চন ঘটাবে? সোডিয়াম সালফেট ভালো তঞ্চন ঘটাবে না NaCl সোডিয়াম ক্লোরাইড বেশি তঞ্চন ঘটাবে? সোডিয়াম সালফেট। অর্থাৎ এইখানে দেখো Cl মাইনাস সিঙ্গেল আধান নেগেটিভ আর সালফেট আধান বেশি, অর্থাৎ যত তুমি বিপরীত আয়নের আধান বৃদ্ধি করবে তত তঞ্চন ভালো হবে। এটা সুলজে হার্ডির দ্বিতীয় নিয়ম। তাহলে এই নিয়মগুলো তুমি ভালো করেই জানো, নতুন করে পড়ার কিছু নেই। এখন তোমাকে যদি কোশ্চেন করে দেয় যে Fe ফেরিক হাইড্রোক্সাইড সলের জন্য, কলয়েডের জন্য তঞ্চন ঘটাবে বা তঞ্চন ঘটানোর জন্য ক্রম লেখো, তোমাকে কি কি দিয়েছে? সালফেট দিয়েছে PO4 3 মাইনাস আর SO4 2 মাইনাস, Cl মাইনাস, আর একটা দিয়েছে না FeCN6 4 মাইনাস। এই চারটের মধ্যে সবচেয়ে ভালো ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চন ঘটাবে কে বলো? এটা সবচেয়ে ভালো ঘটাবে। তারপর তারপর এটা সবচেয়ে ভালো ঘটাবে, তারপর এটা ঘটাবে, তারপর এটা ঘটাবে। পরীক্ষা এরকমই কোশ্চেন দেবে তোমার।
তোমাকে বলবে যে ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চন ঘটানোর জন্য কোন আয়নটি বেশি দায়ী বা সবচেয়ে ভালো তঞ্চন ঘটাতে পারে। তাহলে আমাকে একটু বলে দাও বুদ্ধি করে, আর্সেনিক সালফাইড, এই আর্সেনিক সালফাইডের তঞ্চন ঘটাবার জন্য আমি কিছু আয়ন লিখছি, সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3+, আর ম্যাগনেসিয়াম 2+। সবচেয়ে ভালো কে ঘটাবে তঞ্চন? এইটা সবচেয়ে ভালো ঘটাবে। তারপর ম্যাগনেসিয়াম 2+ ঘটাবে, তারপরে সোডিয়াম প্লাস ঘটাবে। তাহলে বুঝতে পারছি আমি এরকম করে পরীক্ষায় যদি কোশ্চেন দিয়ে দেয় যে আর্সেনিক সালফাইডের তঞ্চন ঘটানোর জন্য নিম্নলিখিত আয়নগুলোকে সাজাও বা ক্ষমতা অনুযায়ী সাজাও, আর ফেরিক হাইড্রোক্সাইড সলের জন্য সাজাও, এইটাই দেয়, এই দুটোর মধ্যেই একটা দেয়। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চন ঘটানোর জন্য NaCl এবং Na2SO4 এর মধ্যে কে বেশি উপযোগী এবং কেন, সুলজে হার্ডির নিয়ম অনুযায়ী লেখো। যদি নাও বলে সুলজে হার্ডির নিয়ম কিন্তু তোমাকে লিখতে হবে। ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চন ঘটানোর জন্য NaCl এবং সোডিয়াম সালফেট এদের মধ্যে কে ভালো তঞ্চন ঘটাতে পারবে এবং কেন, ব্যাখ্যা করো। পরীক্ষায় দিলে লিখতে যেন পারো তোমরা। এরপর হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েডের তঞ্চনটা সহজ কার তুলনায়? দ্রাবক আকর্ষী কলয়েডের তঞ্চনের তুলনায় দ্রাবক বিকর্ষী কলয়েডের তঞ্চন কিন্তু খুব সহজেই হয়ে যায়। তাহলে দ্রাবক আকর্ষী কলয়েডের কি তঞ্চন হয় না? কি বলছো? আচ্ছা, এই যে কথাটা বললে খুব ভালো পয়েন্ট, বেশি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হবে। পদার্থ যোগ করতে হবে, তাহলে হবে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট বলি দেখো, যেহেতু দ্রাবক আকর্ষী কলয়েডের চারিপাশে কি থাকে বলেছিলাম? সলভেন্ট থাকে, তাই না? সংযোজিত অবস্থায় থাকে কার? দ্রাবকের। আমি বোঝাবার জন্য বলছি, তোমার ফেরিক জিলেটিন আছে, জিলেটিন বা স্টার্চ, তাহলে স্টার্চের চারিপাশে জল আছে, জল বা স্টার্চকে যে ভালোবাসে পছন্দ করে সেরকম একটা দ্রাবক আছে, জলটাই বিশেষ করে ভালো হবে। এখন তুমি যদি এমন একটা দ্রাবক এখানে যোগ করো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করার আগে এমন একটা দ্রাবক যোগ করো যে দ্রাবকটা স্টার্চকে পছন্দ করে না বা এই জলটাকে সে সরিয়ে দেবে। যেমন জলের সাথে তুমি যদি অ্যালকোহল যোগ করে দাও, সেই অ্যালকোহলটা কি করবে? জলকে সরিয়ে দেবে, দ্রাবক কণাগুলোকে বিস্তার মাধ্যমের কণাগুলোকে বিস্তৃত দশা থেকে পৃথক করে দেবে বা আলাদা করে দেবে কে? যদি অ্যালকোহল যোগ করো, এটাকে বলা হয় নিরোধক। তাহলে তুমি যদি নিরোধক যোগ করে দাও, তাহলে নিরোধকটা কি করবে? বিস্তার মাধ্যমের কণাগুলোকে বা দ্রাবকগুলোকে সরিয়ে দেবে। যদি সরিয়ে দেয় তারপরে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করো, তাহলে তঞ্চনটা খুব ভালো বা খুব সহজে হবে। তাহলে দুটো কাজ করতে পারি, এক নিরোধক যোগ করতে পারি, আর দ্বিতীয় অতিরিক্ত পরিমাণে কলয়েড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি। যদি অতিরিক্ত পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি তাহলে তঞ্চন ঘটবে, আর এই ঘটনাটাকে বলা হয় সল্টিং আউট। সল্টিং আউট যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে সল্টিং আউট কি, গ্র্যাজুয়েশনের কোশ্চেন, দ্রাবক আকর্ষী কলয়েডে স্বল্প পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে কলয়েডের স্থায়িত্ব কোনো ব্যাঘাত ঘটে না, কিন্তু এই ধরনের কলয়েডে অতিরিক্ত পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে থাকলে বিস্তৃত দশা তঞ্চিত হয়ে অদক্ষিপ্ত হয়। এই ঘটনাটাকে সল্টিং আউট বলে, বই থেকে বললাম আমি। বুঝতে পেরেছি? তাহলে এটা সল্টিং আউট হয়ে গেল। এছাড়া তঞ্চনের কয়েকটি পদ্ধতি বইতে দেওয়া আছে, রিডিং করলেই বুঝতে পারবে। প্রথম যেটা আছে, তঞ্চনের কয়েকটি পদ্ধতির মধ্যে একটা হচ্ছে পারস্পরিক তঞ্চনের মাধ্যমে। অর্থাৎ তোমার কাছে একটা ফেরিক হাইড্রোক্সাইড সল আছে আর একটা আর্সেনিক সালফাইড সল আছে, এই দুটো যদি নির্দিষ্ট পরিমাণে পরস্পর মিশিয়ে দাও তাহলে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড সল পজিটিভ আর আর্সেনিক সালফাইড সল নেগেটিভ।
নির্দিষ্ট পরিমাণে যদি মিশিয়ে দাও তাহলে এরা তঞ্চন ঘটাবে, তঞ্চন হয়ে যাবে। এছাড়া আরো বলেছি ইলেকট্রোফোরোসিসের মাধ্যমে তঞ্চন হয়। তাহলে ইলেকট্রোফোরোসিসের মাধ্যমে কলয়েড কণাগুলো একটা নির্দিষ্ট ক্যাথোড বা অ্যানোডের দিকে চলে যায়, তার মানে তো তঞ্চিত হয়ে যাচ্ছে, তাই না? বারবার ঝিল্লি বিশ্লেষণ করলে তঞ্চন হয়, তুই বারবার ঝিল্লি বিশ্লেষণ করেই যাচ্ছে, ফলে কি হচ্ছে, কলয়েড কণা থেকে ক্রিস্টালয়েড গুলো বেরিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে কলয়েড কণার স্টেবিলিটির জন্য অল্প পরিমাণে ক্রিস্টালয়েড থাকা দরকার আছে। যদি সমস্ত ক্রিস্টালয়েডকে আলাদা করে দাও তাহলে তঞ্চন ঘটে যাবে। স্ফুটনের মাধ্যমে তুমি যদি ফোটাতে শুরু করো তাহলে কিন্তু তঞ্চন ঘটে যাবে। আমরা দেখেছি জলকে যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে দেখবে আয়নগুলো নিচে থিতিয়ে পড়ে যায়, দেখেছি তো, কার্বনেট হিসাবে পড়ে যায়। তাহলে এটা হচ্ছে তঞ্চনের কয়েকটা পদ্ধতি। আর এখানে কিছু তঞ্চনের ঘটনা বলে টপিকটা বা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, কলয়েড টপিকটা শেষ হয়ে যাবে। কয়েকটা ঘটনা পরীক্ষায় দেয়। আমি প্রথম যেদিন কলয়েড পড়াতে শুরু করি সেদিনই বললাম যে আমরা শুরু করি কলয়েড থেকে, শেষ করি কলয়েড থেকে। সকালে উঠেই প্রথমে পেস্ট করি, চা কফি খাই বা যাই খাও না কেন সকালবেলায়, সেগুলো যদি তরল কোনো কিছু পানীয় খাও তাহলে সেটা হচ্ছে কলয়েড দ্রবণ, চা কফি দুধ যাই খাও না কেন। আর রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তখন সাধারণত অনেকেই দুধ খায়, আমি আগেও বলেছি, বা ওষুধ খেয়ে ঘুমিয়ে যায় কেউ কেউ, বা চকলেট খেয়েও কেউ ঘুমায়, বা ব্রাশ করে আবার ঘুমায়। তাহলে তুমি কলয়েড থেকে স্টার্ট করলে দিন আর কলয়েড থেকে শেষ হলো। এরকম ঘটনা কিন্তু আমাদের চারিপাশে অনেক আছে। কলয়েডের ব্যবহারও আছে আমাদের, সেগুলো আমি ব্যাখ্যা করছি একটু। কলয়েডের ব্যবহার সবগুলো তুমি পড়বে রিডিং, আমি বিশেষগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন প্রথমে খাদ্য সামগ্রী হিসাবে আছে, ওষুধ হিসাবে আছে, নিজে থেকে পড়ে নেবে। মিল্ক অফ ম্যাগনেসিয়া, এই কলয়েডটা পেটের গন্ডগোল হলে খেতে হয় আর কি, ওষুধ। আচ্ছা, এরপরে যেটা আছে জলের বিশুদ্ধিকরণ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। জলের বিশুদ্ধিকরণ এটা কলয়েডের একটা প্রয়োগ বলতে পারি বা ব্যবহার বলতে পারি। আমরা জানি, দেখবে ঘোলা জল বা জলে যদি অপদ্রব্য থাকে সেই জল খাওয়া যায় না। তাহলে সেটাকে পরিষ্কার করার জন্য একটা কিছু পদার্থ যোগ করতে হয়। তোমাদের মনে আছে কি পদার্থ যোগ করতে হয়? ফটকিরি যোগ করতে হয়, বা কোনো কোনো জায়গায় চুন যোগ করে, দেখবে। এই যে অবিশুদ্ধ জল, এটা কিন্তু একটা কলয়েড দ্রবণ। সেই অবিশুদ্ধ কলয়েড দ্রবণে তুমি যদি ফটকিরি দিয়ে দাও, বা পটাশ অ্যালাম যাকে বলা হয়, সংকেতটা হচ্ছে K2SO4.Al2SO4 3.24H2O। এটা যখন আমরা কোঅর্ডিনেশন পড়বো তখন আরো ভালো করে জেনে যাবে। এটা একটা ডবল সল্ট, এটাকে বলে ফটকিরি। তুমি যদি অবিশুদ্ধ জলের মধ্যে, যেটা কলয়েড দ্রবণ, ফটকিরি দিয়ে দাও, আচ্ছা অবিশুদ্ধ জলে আমি ধরলাম যে নেগেটিভ আধানযুক্ত কলয়েড, অবিশুদ্ধ জলটা নেগেটিভ আধানযুক্ত। এখন যদি ফটকিরি দাও তার মানে কি দিচ্ছ, পটাশিয়াম প্লাস দিচ্ছ আর Al3+ দিচ্ছ। তাহলে এই নেগেটিভ বা বিপরীত আধানযুক্ত, নেগেটিভ আধানযুক্ত কলয়েডকে ধনাত্মক আধানযুক্ত আয়নগুলো তঞ্চন ঘটাবে। তঞ্চন ঘটালে অবিশুদ্ধ যে জলটা সেটা বিশুদ্ধ জলে পরিণত হয়ে যাবে। তাহলে এইটা একটা কলয়েডের উদাহরণ বা তঞ্চনের প্রয়োগও বলতে পারি। সমুদ্র, যেখানে নদী সমুদ্রতে মেশে সেখানে বদ্বীপ সৃষ্টি হয়, জানি তো। পরীক্ষায় কোশ্চেন করবে সমুদ্র ও নদীর সঙ্গম স্থলে বা সংযোগ স্থলে বদ্বীপ গঠিত হয় কেন? তোমার মনে হবে যে ভূগোলের কোশ্চেন, এটা ভূগোলেরই কোশ্চেন, কিন্তু এখানে কেমিস্ট্রি দিয়ে ব্যাখ্যা দেবো। কেন নদী যদি যায়, সেই নদীটা যে সমুদ্রতে হয়ে না মিশছে। সমুদ্রের যে নদীর যে নিম্ন গতি, সেই নিম্ন গতিতে গিয়েই তো সমুদ্রের জলে মেশে। নিম্ন গতিতে সমুদ্রেতে এই নদীর জলে কি থাকে গো? প্রচুর পরিমাণে বালি থাকে, কাঁকড় থাকে, নুড়ি থাকে। এই যে বালি, কাঁকড়, নুড়ি নদীর জলটাকে কলয়েড দ্রবণে পরিণত করে দেয়, ঠিক আছে? সেটা কলয়েড দ্রবণে পরিণত হয়ে গেছে নদীটা নিম্ন গতিতে। এখন যখন সমুদ্রের সাথে মিশবে, সমুদ্রের জলে কি থাকে? বিশেষ করে কোন সল্টটা থাকে?
NaCl বিশেষ করে থাকে, এছাড়া আরো আয়ন থাকে। তাহলে যখনই এই বালি, কাঁকড়, নুড়িযুক্ত কলয়েড দ্রবণ মানে নদী, সমুদ্রের জলের সংস্পর্শে আসবে, তখন কি ঘটবে? তঞ্চন ঘটবে। তঞ্চন ঘটার পরে জমা হয়ে যাবে সেখানে বালি, কাঁকড়, নুড়ি। আর এটা বদ্বীপের আকার গঠন করে বলে বদ্বীপ নাম বলে। বদ্বীপ না হয়ে বলতে পারি জমা করবে, তঞ্চন ঘটাবে, একটা দ্বীপ সৃষ্টি করবে, পলি সৃষ্টি করবে ওইখানে। সেটা হচ্ছে একটা তঞ্চনের উদাহরণ দিলাম আর কি, নদী আর সমুদ্রের সংযোগস্থলে যে বদ্বীপটা সৃষ্টি হয়। ব্যাখ্যা দিতে পারবো আশা করি এটা। আচ্ছা, এরপরে সাবানের ক্রিয়াটা তো বলে দিয়েছি আমি, কিভাবে সাবান দিয়ে পরিষ্কার করা হয় গ্রিস বা অয়েলের দাগগুলোকে। রক্তের তঞ্চন, এটাও আমরা জানি। রক্ত তোমার হাতে যদি কোনো জায়গায় কেটে যায় বা কোনো জায়গায় তোমার শরীরে কেটে যায়, তাহলে সঙ্গে সঙ্গে দেখবে ফটকিরি ঘষে দিই বা চুন লাগিয়ে দিই। তোমাদের দেখবে এরকম অভিজ্ঞতা আছে। আর খেয়ে নেবে না কিন্তু, হ্যাঁ, রক্তটাকে খাবে না। এখন আমাদের একটা বাচ্চাদের অভ্যাস থেকে গেছে যে রক্তটাকে খেয়ে নি, রক্ত হারাম, তাই রক্ত খাবে না। তো যখন ফটকিরি দেওয়া হয় তখন রক্ততে অ্যালবুমিন থাকে, সেই অ্যালবুমিন কণা ঋণাত্মক আধানযুক্ত। তাহলে রক্তকে আমরা বলতে পারি ঋণাত্মক আধানযুক্ত একটা কলয়েড। সেখানে যদি ফটকিরি দিয়ে দিই, ফটকিরি দেওয়া মানে কি, পটাশিয়াম প্লাস দিচ্ছি, অ্যালুমিনিয়াম প্লাস দিচ্ছি, সঙ্গে সঙ্গে কি হবে, রক্তটা তঞ্চন ঘটবে। রক্তনালীর তঞ্চন ঘটার ফলে রক্ত জমাট বেঁধে যাবে আর রক্ত বেরুবে না। অতিরিক্ত কেটে গেলে ফটকিরি দিতে যেও না, হ্যাঁ, ডাক্তার দেখাবে। আর হিমোডাইলাইজার তো বলেই দিয়েছি আগে। কৃত্রিম বৃষ্টিপাত, এটা একটা নতুন জিনিস আমরা শুনে নিই। কৃত্রিম বৃষ্টিপাত, কৃত্রিম বৃষ্টিপাতটা কি, মানে যেখানে যে সকল অঞ্চলে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘ আছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কোনো কারণে আর কি, ওই মেঘের যে জলবিন্দুগুলো আছে সেগুলো বড় হয়ে নিচে নামতে পারছে না কোনোভাবে। তখন কি করা হবে না, এটা মেঘ আছে, আর মেঘ মানে তো কলয়েড কণা, এটা বুঝতে তো অসুবিধা নেই আমাদের। মেঘের মধ্যে কি থাকে, ধূলিকণা থাকে আর আর জল থাকে, জলীয় বাষ্প থাকে। এখন এটা হবে না মেঘ, তুমি কি করবে, তুমি একটা জাহাজে করে বা প্লেনে করে উপরে গেলে, প্লেনে করে উপরে যাওয়ার পর কৃত্রিম বালি পাওয়া যায়, কৃত্রিম বালি, আর্টিফিশিয়াল স্যান্ড পাওয়া যায়। সেই আর্টিফিশিয়াল স্যান্ড বা কৃত্রিম বালি যেটা তৈরি করেছো তুমি, সেই বালিটা কি হয়, একটা নির্দিষ্ট আধানযুক্ত বালি থাকে। এখন মেঘের যে কণাগুলো আছে, ধূলিকণা বা বায়ুকণা আর জলবিন্দু, সেইটা একটা নির্দিষ্ট আধান বিশিষ্ট আছে। তুমি যখন ওপর থেকে গিয়ে বালিটাকে ছড়িয়ে দেবে মেঘের ওপরে বা মেঘের পাশে যদি ছড়িয়ে দাও, তাহলে কি হবে, সেই বালিটা যে আধানযুক্ত আছে আর মেঘের কণাগুলো যে আধানযুক্ত আছে, তারা পরস্পরকে প্রশমিত করে তঞ্চন ঘটাবে। তঞ্চনের ফলটা কি, বৃষ্টিপাত। বুঝতে পারছি? তাহলে মেঘে উপস্থিত কলয়েডীয় জলকণার আধান বালুকণার বিপরীত আধান দ্বারা প্রশমিত হবে, আর সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় কণায় বৃষ্টিপাত রূপে নিচে নেমে আসবে। এটাকে আর্টিফিশিয়াল রেন বা কৃত্রিম বৃষ্টিপাত বলে। তাহলে চেষ্টা করে দেখো যদি পারো তোমরা। আর কটরেল সম্পর্কে বলেই দিয়েছি, কটরেল হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্র তড়িৎদ্বার থাকে, ধনাত্মক আর ঋণাত্মক তড়িৎদ্বার। এখন বায়ু বা বিষাক্ত দূষণযুক্ত ধোঁয়াযুক্ত বায়ু যখন বেরোয় চিমনি থেকে, সেই চিমনির দুদিকে কটরেল যন্ত্রটা দেওয়া থাকে, ফলে ওই যে ধোঁয়া বা দূষিত বায়ুতে কলয়েড কণাগুলোর আধানযুক্ত কলয়েড কণা আছে, তারা তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হয়ে প্রেসিপিটেট পড়ে যায়, অধক্ষিপ্ত হয়ে যায়। বিশেষ করে ঋণাত্মক আধানযুক্ত কার্বন কণা, সেগুলো প্রেসিপিটেট বা তঞ্চিত হয়ে যায়। এটা একটা তঞ্চনের উদাহরণ। আর এটা কটরেল অধক্ষেপক যন্ত্র এইভাবে কাজ করে। এছাড়া আকাশ নীল বর্ণে দেখা যায় কেন, এটা একটু পড়ে নেবে। তাহলে কলয়েড কণার ব্যবহার, তঞ্চনের ব্যবহার বলে দিলাম। এরপরে যে টপিকটা আছে আমাদের সিলেবাসে অল্প একটু আছে, ন্যানো পার্টিকেল। কোশ্চেন কোনোদিনই কোনো বছরই দেয় না, এটা আর আজকে বলছি না, অনেকটা হয়েছে। ন্যানো পার্টিকেলটা রিডিং তোমরা পড়ে নেবে। কি পড়বে ন্যানো পার্টিকেল থেকে, ন্যানো পার্টিকেলের সংজ্ঞা পড়বে, ন্যানো পার্টিকেলের কিছু উদাহরণ পড়ে নেবে, আর ন্যানো পার্টিকেলের শ্রেণী বিভাগটা পড়ে নেবে। মানে সবই আছে, সবই পড়ে নেবে। আর প্রয়োগটা বিশেষ করে পড়বে, এখানে সংজ্ঞা দেবে আর প্রয়োগ দেবে। আর এছাড়া দু চারটে জিনিস আছে দেখবে, ন্যানো টিউব, কোয়ান্টাম ডট, রিডিং পড়বে, পরীক্ষায় দেয় না, এগুলো দেওয়ার চান্স অনেক কম।
ন্যানো পার্টিকেলের প্রয়োগ কিন্তু প্রচুর পরিমাণে আছে আমাদের চারিপাশে আর কি। ন্যানো চিপ ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে। আর হাই ডেফিনেশন যে টেলিভিশন, এইচডি টেলিভিশন, সেই হাই ডেফিনেশন টেলিভিশনে ন্যানো চিপ পাওয়া যায়। এখন দেখেছো সেন্সার মোবাইলে প্রচুর ব্যবহার করা হয়, সেই সেন্সারে কিন্তু প্রচুর ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। কিছুদিন আগে একটা মোবাইল বেরিয়েছিল, পেছন দিক দিয়ে স্ক্রিনটাকে যখন আমি সোয়েপ করছিলাম তাহলে সামনের দিকে স্ক্রিনটা সরে যাচ্ছিল। দেখেছো তো? কোন কোন একটা মোবাইল ছিল, নামটা আমার মনে পড়ছে না। আর এখন তো ওই ফিঙ্গারপ্রিন্ট চলে এসছে মোবাইলের পেছন দিকে, সেগুলো কিন্তু ন্যানো চিপই ব্যবহার করা হয়, ন্যানো পার্টিকেলই ব্যবহার করা হয়। প্রচুর পরিমাণে ন্যানো পদার্থের ব্যবহার আমাদের চারিপাশে ছড়িয়ে গেছে। মেমোরি চিপ তো তুমি জানোই, এরকম অনেক ছোট ছোট ন্যানো চিপ পাওয়া যায় যেটার মেমোরি ক্যাপাসিটি অনেক বেশি, সেগুলোতে অনেক বেশি ডেটা স্টোর করে রাখা যায়। সেটা ন্যানো পার্টিকেলের ব্যবহার কিন্তু তুমি পড়ে নেবে, হাই স্টোরেজ ক্যাপাসিটি আছে ন্যানো পার্টিকেলে। ন্যানো পার্টিকেলের প্রয়োগ ছাড়া ন্যানো পার্টিকেলের সংজ্ঞা, অর্থাৎ যে সকল পদার্থের তিনটে ডাইমেনশনটা আছে, তিনটে ডাইমেনশনের মধ্যে যদি কোনো একটা ডাইমেনশনের 10⁹ ন্যানোমিটারের মিটার, অর্থাৎ ন্যানোমিটারে যদি থাকে, ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, এনএম এর মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে ন্যানো পার্টিকেল বলি আমরা। এক থেকে বলছি, 1 মিটারের 100 কোটি বা 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, তাকে ন্যানো পার্টিকেল বলা হয়। 1 ন্যানো পার্টিকেল বা ন্যানো মানে কি 100 কোটির 1 ভাগ। কত ছোট বুঝতেই পারছো, সাধারণ চোখে দেখা যায় না, আল্ট্রা মাইক্রোস্কোপেও দেখতে পারবে কিনা সন্দেহ আছে, তবে দেখা যায় বলেই ছবিগুলো এসেছে মনে হয়। এটা একটু নিজে থেকে পড়ে নেবে, ঠিক আছে? যদি কোনো কিছু কোশ্চেন থাকে তখন পরে করো, তবে রিডিং করলে আশা করি বুঝতে পারবে। আমি এটা আর পড়াবো না, ন্যানো পার্টিকেল তাহলে পড়াচ্ছি না, যা বললাম শুনে নিও ভিডিওতে, ওইটুকু যথেষ্ট। ন্যানো পার্টিকেল এর শ্রেণীবিভাগ, উদাহরণটা একটু দু একটা দেখে নেবে, আর প্রয়োগটা বিশেষ করে পড়বে। হ্যাঁ, এখন পর্যন্ত যা পড়ালাম কোনো